নমস্কার। সংবাদ সমকালের ফেসবুক লাইভে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় করোনার আগে ও পরে ওরাল হাইজিন ও ডায়েট কি হবে। আমাদের এই আলোচনাটা আমরা শুরু করার সময় আমাদের কাছে প্রায়ই একটা অভিযোগ আসে মানুষের, যে আমরা সংবাদ মাধ্যম সবসময় নেতিবাচক খবর পরিবেশন করি। আমি একটা তথ্য জাস্ট শুরুতেই বলতে চাইছি। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 3,11,170 জন মানুষ। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 3,62,436 জন মানুষ। একটা ইতিবাচক দিক, যত লোক অসুস্থ হচ্ছেন তার থেকে বেশি মানুষ সুস্থ হচ্ছেন। ঠিক সেই জায়গায় একটা প্রশ্ন উঠে আসে যে একবার করোনা সংক্রমণ কাটিয়ে ওঠার পর ঠিক কি করা উচিত। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ডেন্টাল সার্জন, ডেন্টাল কলেজের অধ্যাপক অবশ্যই, এবং আমার সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান শ্রেয়সী ভৌমিক। আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাই। প্রথমে আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তীর কাছে একটা প্রশ্ন নিয়ে চলে যেতে চাই। আমরা একটা সাম্প্রতিক একটা জিনিস দেখতে পেয়েছি যে অনেকেই বলছেন, বেশ কিছু খবরের কাগজেও এসছে, যে যখন কোভিড পজিটিভ থাকেন তখন যখন আমরা দাঁত মাজার পর কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাওয়ার পর সেই ব্রাশটিকে আর ব্যবহার করতে বারণ করা হয়। তাহলে কি সেই ব্রাশে করে জীবাণু বহন করার কোনো সম্ভাবনা থেকে যায়? হিমাদ্রি। সবাইকে শুভ সন্ধ্যা। নীলাদ্রি, তুমি যে প্রশ্নটা করলে সেটা খুব পার্টিনেন্ট কোশ্চেন। মানে এই রিসার্চটা গত বছর যখন প্রথম আমাদের দেশে প্রথম ওয়েভ আসে, সারা বিশ্বে যখন প্রথম ওয়েভ আসে, এই রিসার্চটা তখনই শুরু করা হয় ওহাইও ইউনিভার্সিটিতে। কিন্তু এই রিপোর্টটা আস্তে আস্তে প্রায় একটা বছর সময় লেগে গেল। এটা দেখা গেল যে এবছর মার্চ মাসের শেষাশেষি নাগাদ 3টি ইউনিভার্সিটির মাল্টি সেন্টার ট্রায়ালে যে ব্রাশটা আমরা করোনার কোনো একজন পজিটিভ ব্যক্তি বা একজন কেউ ব্যবহার করছেন, সেই ব্রাশটা এর পরে তাতে ভাইরাল পার্টিকেল থেকে যেতে পারে, সেটা একটা ইয়েতে দেখা গেছে। এবং সেই জন্য বলা হচ্ছে, এবং জেনারেলি যেটা হয় যে আমরা যখন কোনো একজন রোগী করোনা আক্রান্ত হন, তার সমস্ত রকম ইউটেনসিলস থেকে শুরু করে তার থাকার ব্যবস্থা সমস্ত কিছু আইসোলেশনে যায়। এরপরে যখন যখন আবার নর্মাল লাইফে ফিরে যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে, তখন আমরা জেনারেলি ফ্যামিলির সবাই ব্রাশগুলোকে একই সঙ্গে রাখি, বেশিরভাগ জায়গাতে তাই হয়। এবার ওতে যদি ভাইরাল পার্টিকেল থেকে গিয়ে থাকে, সেই একটা ব্রাশ থেকে পেশেন্টের হয়তো আর রিইনফেকশন হওয়ার চান্সেস নেই, কারণ তার বডিতে ইমিডিয়েটলি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কিন্তু তার আশেপাশে যে ব্রাশগুলো আছে সেইখানে ভাইরাল পার্টিকেল ট্রান্সফার হতে পারে, এবং সেই ভাইরাল পার্টিকেল ট্রান্সফার হলে যে একজন এক্সপোজ নন কিন্তু ওই ব্রাশ থেকে সে পাশের আরেকটা ব্রাশে ইনফেক্টেড হলো, অতএব সে ব্রাশ করলে সেখান থেকেও যত কমই ভাইরাল লোড হোক একটা ভাইরাল ইনফেকশন হতে পারে। অতএব এখন বলা হচ্ছে যে এই ব্রাশটা, যে করোনার সময়ে যে রোগী ব্রাশটা ব্যবহার করেছে তার যেরকম জামা কাপড় সমস্ত নতুন করে কাচতে হবে, সমস্ত কিছু করতে হবে, ব্রাশটা ডিসপোজ করে ফেলে দিতে হবে এবং নতুন একটা ব্রাশ ইউজ করতে হবে। খুব ইম্পর্টেন্ট রিসার্চ, এবং ক্রস কন্টামিনেশন বন্ধ করার জন্য একটা খুব ল্যান্ডমার্ক রিসার্চ। এবং আমার মনে হয় একটা ব্রাশের এমন কিছু দাম নয়, আমরা ইজিলি এটা ডিসকার্ড করে নতুন একটা ব্রাশ ব্যবহার করতে পারি। অতএব এটা অ্যাবসলিউটলি ঠিক বলেছো এবং রাইটলি পয়েন্টেড আউট। খুব ভালো নোটে তুমি শুরু করলে। এটা একদমই তাই, নতুন একটা সম্পূর্ণ করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পর সম্পূর্ণ নতুন একটি ব্রাশ তাকে ব্যবহার করা উচিত। ব্রাশের পাশাপাশি আর কি মানে বেসিক টিপস হিসেবে যদি কিছু পরামর্শ থাকে? আচ্ছা, দুটো তিনটে কথা আমি বলবো। একটা হচ্ছে যে বেসিক হাইজিন নিয়ে কথা বলার আগে জাস্ট একটা ছোট পয়েন্ট, যেটা আমাদের ভারতবর্ষে খুব দেখা গেছে, স্পেশালি মহারাষ্ট্র এবং গুজরাটে। তোমরা দেখে থাকবে যে আজকে পশ্চিমবঙ্গেও 3জন বাইরের রোগী এসছে। এই পোস্ট কোভিড একটা অদ্ভুত অসুখ হচ্ছে, ফাঙ্গাস ডিজিজ, মিউকরমাইকোসিস বলে, যেটাকে ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজও বলা হচ্ছে। এটা কিন্তু খুব ডেডলি ডিজিজ। মিউকরমাইকোসিস হওয়ার একটা জাস্ট আমি এটা বলে যাচ্ছি, কারণ মিউকরমাইকোসিস অসুখটা জেনারেলি হয় দুটো কারণে।
সেটা হচ্ছে যে আইদার যাদের ইমিউনিটি খুব লো, কারণ বা খুব আনকন্ট্রোল ডায়াবেটিক তাদের হওয়ার চান্সেস খুব বেশি, অথবা যারা এই করোনার জন্য প্রচুর লোককে স্টেরয়েড দেওয়া হচ্ছে, যাদের একটা লং টার্ম স্টেরয়েড চলছে, তাদের ইমিউনিটি লো হওয়ার জন্য হতে পারে। কিন্তু একটা কারণ, এটা কিন্তু বহির্বিশ্বে মানে ভারতবর্ষের বাইরে খুব একটা মিউকরমাইকোসিস ইউরোপ বা আমেরিকায় দেখা যায়নি। তার একটা কারণ হতে পারে আমাদের দেশে যেহেতু কেস লোড অত্যন্ত বেশি এবং আমাদের এই মুহূর্তে হসপিটাল সার্ভিসেস খুব অপ্রতুল, হিউমিডিফায়ারে, অক্সিজেন সিলিন্ডার হিউমিডিফায়ারে যে জলটা ব্যবহার করা কথা সেটা ডিস্টিল ওয়াটার হওয়া উচিত। মুশকিল হচ্ছে অনেক সময় তাড়াহুড়োতে এবং এত কেস লোড থাকার জন্য হয়তো সেটা ব্যবহার না করে আমাদের নর্মাল ট্যাপ ওয়াটার ইউজ করতে হচ্ছে, যাতে এই ফাঙ্গাসটা আছে। অতএব মিউকরমাইকোসিস সম্পর্কে আমি একটা কথা বলে দিই, মিউকরমাইকোসিস কিন্তু খুব খুব সাংঘাতিক একটা অসুখ, এবং এটা কোভিডে যদি পেশেন্টের কিছু নাও হয়, মিউকরমাইকোসিসের ফ্যাটালিটি রেট কিন্তু খুব হাই। অতএব এটা পেশেন্টদের কোভিড থেকে সেরে আসার পর খেয়াল রাখতে হবে যে তার কোনো মিউকরমাইকোসিসের সাইন্স বা সিমটম দেখা যায় কিনা। সাইন সিমটম গুলো আমি ছোট করে একটু বলে দিই। হঠাৎ করে কোনো অসুবিধা নেই, কিন্তু মুখের মধ্যে একটু গন্ধ হতে শুরু করলো, দাঁত নড়তে শুরু করলো, বা নাকের পাশে কালো কালো ছিটে ছিটে দাগ দেখা গেল, বা এখানে একটা নাকের এই রিজিয়নটাতে মুখের দুদিকে একটা কালো দাগ, এবং তার সঙ্গে চোখটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো এবং লোয়ার আইলিডও ব্ল্যাক হতে শুরু করলো। এইগুলো কিন্তু খুব আর্লি সাইন মিউকরমাইকোসিসের। নাকটা একদিকে বন্ধ হয়ে গেল বা দুদিকেই বন্ধ হয়ে গেল এবং নাক থেকে কোনো ফাউল স্মেলিং ফ্লুইড বেরোতে শুরু করলো। অতএব এইগুলো পোস্ট কোভিড পেশেন্টদের কিন্তু খেয়াল রাখতে হবে, স্পেশালি যাদের ডায়াবেটিক ছিল এবং বা সুগার খুব হাই হয়ে গেছিল, কারণ কোভিড পিরিয়ড অনেকেরই সুগার নর্মালের কাছাকাছি থাকলেও কন্ট্রোল ডায়াবেটিকদের অনেক সময় প্রচন্ড হাই হয়ে যাচ্ছে, বা যাদের একটু লং টার্ম স্টেরয়েড থেরাপি চলছে, এদের জন্য কিন্তু এই এই জিনিসটা খেয়াল রাখা খুব খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যেটা, নর্মাল মাউথ, আমরা যেটা নর্মাল হ্যাবিট অফ টুথব্রাশিং এর সঙ্গে সঙ্গে আমি বলবো অ্যাট লিস্ট ফর নেক্সট 1 মান্থ কোনো একটা ভালো ধরনের একটা ওরাল ইরিগেশন এজেন্ট একটা ইউজ করতে হবে। বাজারে অনেকগুলো ওরাল ইরিগেশন এজেন্ট পাওয়া যায়, এর মধ্যে দেখা গেছে ক্লোরহেক্সিডিন জাতীয় ওরাল ইরিগেশন বা মাউথ রিন্স বা পভিডোনাইডিন জাতীয় মাউথ রিন্স, 1% পভিডোনাইডিন, দুটোই খুব এফেক্টিভ। দিনে দুবেলা দাঁত মাজার সঙ্গে সঙ্গে এই দুটো ইউজ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে ক্লোরহেক্সিডিন স্পেশালি এমন একটা সময় ব্যবহার করতে হবে যার আধ ঘন্টার আগে বা পরে আমি টুথব্রাশ পেস্ট দিয়ে ইউজ করছি না, অন্য কোনো সময়। কারণ টুথপেস্টের সঙ্গে ক্লোরহেক্সিডিনের একটা ইন্টারাকশন আছে, ক্লোরহেক্সিডিনের এফেক্টিভিটি কিন্তু কমে যাবে। এর সঙ্গে সঙ্গে শ্রেয়সী তো বলবেনই যে ডায়েট কি হওয়া উচিত, কিন্তু আমাদের ওরাল হাইজিন প্রত্যেকবার যতবার নর্মাল আমরা ডায়েট নেবো বা যে ডায়েটটা শ্রেয়সী রেকমেন্ড করবেন, ডায়েটের পরে আমাদের ভালো করে মুখটা কুলকুচি করতে হবে, এবং তারপরে অন্ততপক্ষে দিনে 2বার ব্রাশ করাটা কিন্তু অ্যাট লিস্ট ফর আ মান্থ ম্যান্ডেটরি, সেটা আমি বলেই দিয়েছি। বেশ, এবার আমি একটা প্রশ্ন যেটা শ্রেয়সীর কাছে যেতে চাইছি। আমরা দেখছিলাম যে মূলত যাদের কোভিড হয়, ধরুন আমি আমি একদম প্রথম দিককার কোভিড বা আমার পরিবারে অনেকেই কোভিড আক্রান্ত, তো আমি দেখেছি যে ওই পর্বটা জাস্ট পেরিয়ে আসার পর বেশ কিছুদিন সময় থাকে যে মুখে খাবারের ইচ্ছে নেই, রুচি নেই, যেগুলো আমরা বলি মানে তথাগতভাবে আমরা যেগুলো বলি। ঠিক সেই পর্যায়ে একজন মানুষ যিনি নন ডায়াবেটিকই আমি ধরলাম, তার কি খাওয়া উচিত আপনার মনে হয়? আচ্ছা, তার আগে একটু আমি বলি যে মানুষের যে এই যে কোভিড রিলেটেড যে এত ধারণা, হ্যাঁ, এবং সবটাই কিন্তু আমরা দেখছি যে মানে আমি যদি আমার নিউট্রিশনাল ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে বলি, নিউট্রিশনাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে বলি, এখনো কিন্তু কোনো সায়েন্টিফিক কোনো এভিডেন্স এখনো নেই যে এই পার্টিকুলার খাবারটা খেলে যে কোভিড হবে না, বা এই পার্টিকুলার খাবারে কোভিড মানে প্রতিরোধ করার ক্ষমতা আছে, এরকম কিন্তু এখনো কোনো এভিডেন্স আমরা পাইনি। কিন্তু হ্যাঁ, যেই সিমটমস গুলো আপনি বললেন, তো সেখানে ডেফিনেটলি মানে তার আগে আমি একটু ডক্টর চক্রবর্তীকে, মানে এটা আমার নিজের কনফিউশন ক্লিয়ার করার জন্য, যে আমি ইদানিং এখন একটা জিনিস দেখছিলাম যে একটু কনসেন্ট্রেট করছে লোকেরা ফার্স্টে অয়েল পুলিং এর উপর।
কোকোনাট অয়েল আর কি 1 থেকে 2 স্পুন নিয়ে, কেন কি যখন আমরা ঘুম থেকে উঠি তখন যে সালাইভাটা থাকে আমাদের মুখে সেটাতে আমাদের ভালো ব্যাকটেরিয়া থাকে। এবং আগেও আমরা দেখতাম যে যখন বলতাম ব্রাশ করার আগে যদি একটু গরম জল বা একটু জল খেয়ে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু বেটার হয়। সো এই যে অয়েল পুলিং এর যে কনসেপ্টটা, যে বলছে যদি কোকোনাট অয়েল নিয়ে যদি একটু স্কোয়াশের মতো মানে গার্গল করে নেওয়া যেতে পারে, তাতে মুখের ভেতরে বা এই যে থ্রোট সাইডে যেখানে আমাদের জার্মস গুলো থাকতে পারে সেখানে ওই অয়েলটা নাকি সেটা পুল করে, সেটা যখন আমরা তারপরে কুলকুচি করে ফেলে দিচ্ছি তখন নাকি জার্মসটা বাইরে। সো এইটা কি মানে এফেক্টিভ? এটা এটা জাস্ট আমি আমার জন্য, তারপরে আই গেট ব্যাক টু মাই থিং। হ্যাঁ, আমি বলি অয়েল পুলিং এর কিন্তু আমাদের সায়েন্সে, ডেন্টাল সায়েন্সে খুব সাইন্টিফিক এভিডেন্স নেই। অয়েল পুলিং এর আচ্ছা অরিজিনাল কনসেপ্ট আচ্ছা, হোমিওপ্যাথি থেকে তৈরি হয়েছিল, এবং ওকে ডেন্টাল সায়েন্সেসে অয়েল পুলিং এর এই কারণেই যে প্রবলেমটা অয়েল পুলিং এর যেটা, সেটা হচ্ছে যে অয়েল পুলিং বা কোনো ফ্লুইড, এটা জানার দরকার আছে যে আমাদের মেন ব্যাকটেরিয়াল ইকোলজিটা যেটা আচ্ছা খুব ক্ষতিকর, সেই অয়েল সেই জিনিসটা থাকে আমাদের পকেটের ভেতরে। মুশকিলটা হলো কোনো ফ্লুইড 2.5 মিলিমিটারের ভিতরে পেনিট্রেট করতে পারে না, আপনি যত বড় পালোয়ানি হোক, যত জোরেই কুলকুচি করুন, কারণ ভেতরে আচ্ছা, একটা টার্বুলেন্স হয়, টার্বুলেন্স হলে ওই ফ্লুইডটা ভেতরে যেতে পারে না। এবার ওকে মুখের বাকি অংশের ক্ষেত্রে আমি বারবার এটাই বলবো যে যেহেতু অয়েল, আপনি যে অয়েল ইউজ করুন, সেই অয়েলের যেহেতু খুব একটা থেরাপিউটিক বেনিফিট, এক্সেপ্ট টি ট্রি অয়েল, টি ট্রি অয়েলের কিছু থেরাপিউটিক বেনিফিটের স্টাডি আছে, যেহেতু বাকি অয়েলগুলোর খুব একটা থেরাপিউটিক বেনিফিটের স্টাডি বা তার এভিডেন্স আমাদের কাছে নেই, সেই জন্য অয়েল পুলিং কতটা ব্যাকটেরিয়াল লোড কমাতে পারে সে বিষয়ে আমাদের কাছে খুব একটা ভালো এভিডেন্স নেই। যদিও আচ্ছা অয়েল পুলিং সম্পর্কে বিভিন্ন রকম তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবেল, কিন্তু ওকে আমাদের ডেন্টাল সায়েন্সেসে বা ওরাল সায়েন্সেসে অয়েল পুলিং সম্পর্কে খুব স্ট্রং এভিডেন্স, শুদ্ধ পিয়ার রিভিউড আর্টিকেল আমাদের কাছে নেই। অতএব আমার পক্ষে, যেহেতু আপনিও এভিডেন্স বেস প্র্যাকটিস করেন, আমিও এভিডেন্স বেস প্র্যাকটিস করি, রাইট কিন্তু রাইট, আপনি এভিডেন্স এর কথা বলছেন, এভিডেন্স মানে তো আমাদের একটা সাইন্টিফিক স্টাডি করে আচ্ছা বের করতে সাইন্টিফিক হবে। আমাদের এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ। যে একটা প্রপার পিয়ার রিভিউড স্টাডি ডিজাইন থেকে মাল্টি সেন্টারি সারা পৃথিবী জুড়ে স্টাডিটা হয়েছে, কোনো একটা পার্টিকুলার জায়গা স্টাডি নয় বা স্পোরাডিক আর্টিকেল নয়। সেজন্য আমাদের অয়েল পুলিং এর ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং এভিডেন্স এই মুহূর্তে নেই, এবং একজন ডাক্তার হিসেবে এভিডেন্স ছাড়া জিনিস একটা মিডিয়ার সামনে অফকোর্স, এসে মানে বলা সেটা আমার জন্য সার্টিফাই ঠিক হবে না। করাটাও ভুল। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর একদম চক্রবর্তী। হিমাদ্রি, আমি একটা জাস্ট আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, এই হ্যাঁ, আমি প্রশ্নটা আরেকবার নিয়ে বলবো, আরেকবার নবমিতা চক্রবর্তী বলেছেন, আমি বলছি যে দুটো মাউথ ওয়াশের নাম আমি বললাম, আমি তো কোনো এখানে ব্র্যান্ড নেম বলতে পারবো না। গ্রুপটা হচ্ছে ক্লোরেক্সিডিন, ক্লোরেক্সিডিন গ্রুপ হ্যাঁ বা পভিডন আয়োডিন গ্রুপ। ক্লোরেক্সিডিন বাজারে অ্যাভেলেবল 0.12% ওয়েট বাই ভলিউম বা 0.20% ওয়ান টু ভলিউম, এই দুটোতে পাওয়া যায়। দুটো বিভিন্ন রকম ব্র্যান্ড পাওয়া যায়। আর পভিডন আয়োডিন বাজারে খুব একটা বেশি ব্র্যান্ড নেই, অধিকাংশই পাওয়া যায় 5%, 10%, সেগুলো মুখে ইউজ করার জন্য নয়, সেগুলো আমাদের হাতে ইউজ করা যায়। আমি একটা খুব কমন ব্র্যান্ড বলছি, আপনারা শুনবেন, বিটাডিন বলে, সেগুলো আমরা হাতে ইউজ করার জন্য ইউজ করি। আপনি সেটাকেও ডাইলিউট করে ইউজ করতে পারেন, বা 2% পভিডোনাইডিন বাজারে অ্যাজ মাউথ ওয়াশ পাওয়া যায়, সেটা আপনি র ইউজ করতে পারেন, বা এর সঙ্গে 50% জল মিশিয়ে 1% এফেক্টিভ অ্যাজ এগেন্স্ট ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, আপনি 1% ইউজ করতে পারেন। এই দুটো কম্পাউন্ড ক্লোরেক্সিডিন এবং পভিডোনাইডিন, ঠিক আছে, অবশ্যই এই এই অবশ্যই। এই দুটো বাজারে পাওয়া যায়। আমি নবমিতা দেবীর উনি কোয়ারিটা করেছেন, আমি দেখলাম। আশা করি আমি শেষ হওয়ার আগে আরেকবার নাম দুটো বলে দেবো, কারণ নামগুলো একটু ঠিক জটিল। আছে, শ্রেয়সী হ্যাঁ, যদি আপনি। ইয়া, সেরকম হলে আমরা তো চেষ্টা করবো ঠিক আছে, পর্দায় তো লিখে। আমার তো ফার্স্ট পার্ট অলরেডি ডক্টর চক্রবর্তী ক্লিয়ার করলো, মানে আমারও ভীষণ কাজে লাগলো, বিকজ আই ওয়াজ স্টিল ইন কনফিউশন যে এটা আমি আদেও আমার ক্লায়েন্টসদের বলতে পারবো কিনা। আচ্ছা, সো ফার্স্ট যেটা আমি বলবো যে পোস্ট রিকভারির পরে যে সিমটমস গুলো আমরা দেখি যে প্রচন্ড ধরনের একটা কিন্তু মানে পোস্ট রিকভারিও একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কিন্তু ভীষণ ভাবে কাজ করছে। মানে when the patients come up to me, তখন যখন আমি কাউন্সিলিং করি দেখি যে এখনো তাদের ডিপ্রেশনটা ভীষণ ভাবে যে সে কত কত দিনে সেরে উঠবো, আদেও সেই রকম যে ফিজিক্যাল ভাইবটা সেটা কিন্তু কোথাও পজিটিভিটা পেশেন্টটা লুজ করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট তুমি তোমার দিন, যেটা আমি সবসময় বলি, ইউ শুড স্টার্ট ইউর ডে উইথ এনি কাইন্ড অফ ডিটক্সিফিকেশন ড্রিঙ্ক। এখন এই কারণে আমরা বলছি যে ডিটক্সিফিকেশনটা ভীষণ দরকার। সেটা মাইট বি যে
একটা সিম্পল উষ্ণ গরম জল খেলেও যদি আমার ডিটক্সিফিকেশনটা হয় তো ভালো। তা না হলে যদি এখন আমরা বলি যে লেবুর জল, কিন্তু লেবুর জলের একটা কন্ট্রাডিক্টরি কথা উঠে আসে। লেবুর জলটা এই কারণে এখন রেকমেন্ড করছি যে যেহেতু কোভিড এর পোস্ট কোভিড এর সময়ও আমরা বলছি যে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন বা এগুলো তো আমাদের কন্টিনিউ হচ্ছেই, যতটা আমরা ন্যাচারালি ডায়েট থেকে পেতে পারবো সেটা ভালো। সো লেবুর জলের ব্যাপারটা হলো যে দুটো কনসিকুয়েন্সেস মেনে যদি খাওয়া যেতে পারে তাহলে দ্যাট ইজ হেল্পফুল। সেটা হলো যে জলটা যখন আমরা গরম করছি, আমরা সবসময় অ্যাডভাইস করি যে লিউক ওয়ার্ম ওয়াটার, কিন্তু টেম্পারেচার অফ দ্য ওয়াটার যদি একটু তার থেকে বেশি গরম হয়ে যায়, সো দ্য মোমেন্ট ইউ স্কুইজ দ্য লাইম ইন ইট, লেবুটা কি, লেবুটা তো ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট। সো কি হয় যে এই সময় আমরা লেবুটা ওই জলে স্কুইজ করছি, জলের টেম্পারেচারের জন্য কিন্তু লেবুটার মানে পুরো মানে কি বলবো মানে গুণটাই নষ্ট হয়ে যায়, নিউট্রিশনাল ভ্যালুটাই পুরো নষ্ট হয়ে যায়। সো দিস ইজ ওয়ান পয়েন্ট। তো লেবুর জল খেলে ওই জন্য মাথায় রাখতে হবে যে যাতে আমার টেম্পারেচার অফ দ্য ওয়াটারটা ঠিকঠাক থাকে। সেকেন্ড ইজ আরেকটা হয় যে লেবুর জল আমরা কখনোই এটা আমরা হ্যাবিট করি না যে আমরা একটা স্ট্রোকে খাবো। সবসময় কি আমরা খেলাম একটু রাখলাম, খেলাম রাখলাম, তাতে কি যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এর যেহেতু ওপেন পড়ে আছে, তাহলে অক্সিডেশনের জন্য কিন্তু পুরো জিনিসটাই আমার অক্সিডাইজড হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমি লেবুটা যার জন্য খাচ্ছি টু গেট দ্য ভিটামিন সি আউট অফ ইট, আমার কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না। সো লেবুর জল এই কারণে বললাম বিকজ এখন অনেকেরাই সেটা করছে, আমার প্রচুর ক্লায়েন্টস বলে যে সকালে উঠে আমি লেবু খাচ্ছি। তো এইভাবে যদি এই দুটো কনসিকুয়েন্সেস মেনে যদি খাওয়া যেতে পারে দেন ইটস গুড। তারপরে ডিটক্সিফিকেশনের পরে এমনি নর্মাল ব্রেকফাস্টে আমরা যেরকম সিরিয়াল প্রোডাক্টস যেগুলো বলি যে রুটি সবজি, হ্যাঁ সেটা ডিপেন্ড করছে আবার যে কার কিরকম বডি ওয়েট হাইট, সেই অনুযায়ী আমরা সিরিয়াল ডিস্ট্রিবিউশনটা করি। কিন্তু এখন আবার মানে স্পেসিফিক্যালি আমি যদি রুটিতে কনসেন্ট্রেট করি, হুইট প্রোডাক্টসে কি হয়, অনেকের আবার গ্লুটেন ইনটলারেন্স থাকে, বা হুইট প্রোডাক্টস এর মধ্যে অনেক সময় ফাইটেটস এর অ্যামাউন্ট অনেক বেশি থাকে, যেটা কিনা আমি একটা স্টাডিতে মানে দেখেছি যে সেটা কিন্তু মিউকাস ফর্মেশনের সাথেও অনেক সময় রিলেট করছে এখন। তো সেই জন্য রুটি আর যদি রুটি কোনোদিন খেতে হয় তাহলে আমি এখন বলছি সপ্তাহে তুমি দুবার মানে দুদিন রুটি সবজি এই টাইপের জিনিস রাখতে পারো। রিমেনিং হলো আর যে আমাদের সিরিয়াস অপশন থাকে বাড়িতে যেগুলো এখন ইজিলি অ্যাভেলেবেল, যেমন চিড়ে বা সুজি। এই চিড়ে সুজি জিনিসটাকে যদি একটু উপমা ফর্মে একটু নোনতা ফর্মে যদি আমরা খেতে পারি, মানে ফর্ম অফ কুকিংটা চেঞ্জ করে, তাহলে সেভাবে খাওয়া যেতে পারে, যেখানে আমরা প্রচুর পরিমাণে একটু সবজি অ্যাড করলাম। আর এখন যেহেতু ভিটামিন সি আমরা বেশি করে বলছি যে ডায়েটে রাখতে, তো সবজির মধ্যে ওয়ান অফ দ্য গুড সোর্স অফ ভিটামিন সি ইজ ক্যাপসিকাম, বেল পেপার্স। সো বিভিন্ন ধরনের যে বেল পেপার্স রেড গ্রিন ইয়েলো, সেগুলোকে যদি একটু আমরা ডায়েটের মধ্যে দিতে পারি, ইনফ্যাক্ট বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো এখন যদি আমি বলি তুমি সেদ্ধ খাবার খাও বা ইউ টেক র সালাদ, সেগুলো তো বাচ্চারা খুব একটা মানে সেগুলো এনকারেজ করবে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে যতটা একটু কালারফুল করে যতটা একটু ইনোভেটিভ ভাবে খাওয়াটা দেওয়া যেতে পারে দেন ইটস গুড। আচ্ছা, তারপরে সিরিয়াল আইটেমের মধ্যে ব্রেড, কর্নফ্লেক্স, মুসলি, এই ধরনের অপশনস গুলো কিন্তু এখন লোকজনেরা অপ্ট করে যে কিছু থাকলো না দুটো ব্রেড খেয়ে নিলাম, কিন্তু ব্রেড গুলো এখন আমি ইচ্ছে করে বলবো যে একটু অ্যাভয়েড করতে, কেন কি ব্রেড হাজার হোক এগুলো প্রসেসড খাবার, সো প্রসেসড খাবার খুব একটা না খেয়ে যদি সিম্পল বাড়ির খাবারে আমরা অপ্ট করতে পারি সেটা এখন বেটার। তারপরে তার সাথে আমরা বলছি যে হ্যাঁ একটু দুধ বা দুধের প্রোডাক্ট, দুধের কিছু আইটেমস রাখতে বলছি। তবে যাদের ডেফিনেটলি যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে সেক্ষেত্রে আমরা র মিল্ক তো বলতে পারি না, সেই ক্ষেত্রে আমরা বলি যে তুমি দুধটাকে হয় ছানা ফর্মে খাও না হলে দই ফর্মে খাও, এইভাবে খাওয়া যেতে পারে। আর প্রত্যেকদিন এখন জাস্ট প্রোটিন ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য আমি অন্তত অ্যাডভাইস করে থাকি যে একটা করে যদি ডিমের সাদা অংশ নেওয়া যেতে পারে ডায়েটে দেন নাথিং গুড দ্যান ইট। তবে আবার বলছি যে ডিমের ব্যাপারটাতে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থেকে, প্রত্যেকদিন ডিম খাবো, আবার বলছি ইরেসপেক্টিভ অফ দ্য কোমরবিডিটিস, যে কার ডায়াবেটিক কার হাইপারটেনশন, সেই অনুযায়ী আমরা আবার সেগুলোকে পুরো রিমডিফাই করি যে তুমি সপ্তাহে কটা খেতে পারবে বা কিভাবে খেতে পারবে, সেভাবে আমরা কাউন্সিলিং করি। নেক্সট আমি যাব মিড মর্নিং টাইম, যেই সময় আমরা ফ্রুটস বলছি। কেন কেন আর এই সময় একটু বলবো যে পোস্ট কোভিড এর সময়টা র জিনিসটা একটু যাতে কম কনজিউম করা যায়, কেন কি পোস্ট কোভিড এর পরে কিন্তু আমাদের এমনি ডাইজেশন মানে ডাইজেস্টিভ যে সিস্টেম সেটা কিন্তু অনেকটা উইক।
কেন কি খেতে পারা যাচ্ছে না, এই যে আমাদের লস অফ অ্যাপেটাইট, তো সেই সময় বেশি করে এই র ভেজিটেবলস বা র ফ্রুটস গুলো কিন্তু ডাইজেশনে প্রপারলি হেল্প করবে না। তো এই ফ্রুটসটাকে, যেহেতু উনি অলরেডি বললেন যে ইটস আ ম্যাটার অফ নন ডায়াবেটিক কেস, তো ফ্রুটসটাকে এখন আমরা যাতে টেস্ট আমাদের আবার রিভাইভ করে, তো সেটা ভালো লাগার জন্য একটু ফ্রুট জুস করে খেলাম, বা ফ্রুটসটাকে আমরা একটু ফ্রুট সালাড করে খেলাম, যে যার মধ্যে একটু হয়তো বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে একটু চাট মশলা অ্যাড করে সেখানে একটু খাওয়া যেতে পারে, বা এই ফ্রুটসটাকে আমরা একটা ফ্রুট ডেজার্ট হিসেবেও কিন্তু রাত্রেবেলায় খেতে পারি। হ্যাঁ, সো এখন আর ফ্রুটস এর আমি কোনো পার্টিকুলার কোনো ফ্রুটস বলবো না, আমি অন্তত বলি যেই সিজনে যেই ফ্রুটস অ্যাভেলেবেল, এনি কাইন্ড অফ সিজনাল ফ্রুটস, কারণ কি প্রত্যেকটা ফলের কিন্তু নিজস্ব নিজস্ব গুণ আছে। সো সে তো যেরকম এখন যা এবিলিটি, তো সেই রকম অনুযায়ী ফ্রুটসটা ইনক্লুড করো। আচ্ছা, তারপরে আহ আবার চলে যাব লাঞ্চে। লাঞ্চে তো সিম্পল ঘরের খাবার, ভাত, ডাল, আমি তো এখন বলছি ইনফ্যাক্ট আলু। হ্যাঁ, মানে সবাই বলছে বাবা, এখন সেটাও আবার ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে, বাবা আলু খাবো, ভাত খাবো, বেশি করে খাবো, তাহলে তো আবার মোটা হয়ে যাব না। ওই ওই জিনিসটাকে এখন মাথা থেকে বার করতে হবে। এখন হলো যে নিজেকে আগে সুস্থ রাখতে হবে। হ্যাঁ, কারণ কি এই সময় আবার অনেকেরা বলে ম্যাম ওয়েট গেইন হয়ে যাবে, তাহলে কি করে হবে? না, ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য তোমাকে ব্যালেন্স ডায়েট নিতে হবে। আর ওয়েট ওদিকে যাতে আবার না ইনক্রিজ হয়, তার জন্য তোমাকে লিমিট করে খেতে হবে। তো ভাত ডাল, সিম্পল আলু, আলু সেদ্ধ, ভাত ডাল, তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে বলবো এখন, পোস্তটা। সো পোস্ত ইজ লাইক, পোস্তর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো সেরোটোনিন, মানে যেটা আমরা হ্যাপি হরমোন বলি, সো কল্ড হ্যাপি হরমোন। তো সেটা কিন্তু সেরোটোনিন প্রোডাকশনে ভীষণ সাহায্য করে, উইচ ইজ পোস্ত। সো সিম্পল ভাত ডাল আলু পোস্ত, একটা স্ট্যান্ডার্ড সাইজের মাছ, ধরুন 70 থেকে 80 একটা সাইজের একটা একটা মাছ থাকলো। তবে হ্যাঁ, আরেকটাও, যেহেতু মাছের ব্যাপারটা উঠলো, আমি আরেকটু বলি যে এখন সবাই বলছে যে পোস্ট কোভিডে খুব বেশি করে খাও, বেশি করে প্রোটিন রিচ ডায়েট। না, জিনিসটা কিন্তু তাই না, কারণ কি এক্সেস প্রোটিন নিলেও কিন্তু সেটার আবার সাইড এফেক্ট আছে, যেটা আবার ইল এফেক্ট হতে পারে, যে আমার কিডনির ওপর চাপ পড়তে পারে বা লিভারের ওপর চাপ পড়তে পারে। সো আমরা যেরকম রেকমেন্ড করে থাকি যে বডি ওয়েট অনুযায়ী আমাদের প্রোটিনটা রিকোয়ারমেন্ট হয়, এখন একটু কোভিড কেসেসে আমি ডিপেন্ডিং অন সিভিয়ারিটি আমি হয়তো 1.2, মানে যেখানে আমরা বলি যে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট দরকার প্রোটিনের রিকোয়ারমেন্ট, সেখানে হয়তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 1.2 বা ম্যাক্সিমাম 1.5 এর মধ্যে। সো এইরকম। তারপরে ইভিনিং স্ন্যাক্স অপশন হিসেবে আহ ছোলা, বা এই যে ছোলা বা স্প্রাউটস, এগুলো পোস্ট কোভিডে এখনো আমি বলবো না, বিকজ আবার ডাইজেস্টিবিলিটির পয়েন্টটা আসছে যে ইটস ভেরি হার্ড টু ডাইজেস্ট। তো সেই সময় যেটা খাওয়া যেতে পারে, সিম্পল দইটাকে যদি ধরুন যে লাঞ্চে আমার খাওয়া হলো না, হ্যাঁ, তাহলে সেই দইটাকে আমি পোস্ট লাঞ্চ বা মিড ইভিনিং টাইমে একটু বাটার ঘোল, মানে দইয়ের ছাঁচ, বা সেইভাবেও আমরা খেতে পারি। হ্যাঁ, তার সাথে যেটা খেতে পারি, একটু চিড়ে, হালকা করে একটু চিড়ে যদি শুকনো খোলায় ভেজে নেওয়া যায় সেই রকম, বা একটু মুড়ি বাড়িতে যদি যেরকম আমরা ভেল বানাই, মানে উইদাউট অ্যাডিং এনি নামকিনস অফকোর্স, একটু ভেল পুরি করে সেইভাবেও খাওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে রাত্রের খাবার যেটা আমরা বলি শুড অলওয়েজ বি লাইট। সেটাতে আবারও যাদের ভাত পছন্দ, ভাত, ভাত রুটি যে কোনো একটা, খুব বেশি আইটেম রাখতে হবে না, ভাত ডাল সবজি, একটা যদি প্রোটিন আইটেম কিছু রাখা যেতে পারে। বাট রাত্রেবেলায় মানে সার্টেন কেসেস আমি বলি খুব একটা বেশি প্রোটিনেশিয়াস আইটেমও না রাখতে, কেন কি যত রাত বাড়তে থাকে আমাদের মেটাবলিজম রেটটা তো কমতে থাকে, তো সেই কারণে ডাইজেস্টিবিলিটি কিন্তু হ্যাম্পার করে। আর যেহেতু এখন পোস্ট কোভিড এর সময় এমনি দুর্বল, হাঁটা চলার কোনো ব্যাপার নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে জিরো, তো সেই ক্ষেত্রে যদি একটু লাইট খাবার যেতে পারে রাত্রে, দেন দ্যাট ইজ গুড। সো এইরকম যদি মোটামুটি একটা ডায়েট প্ল্যান ফলো করা যেতে পারে, তাহলে আশা করি সে তাড়াতাড়ি মানে রিকভার করে উঠবে আর কি। তাড়াতাড়ি সেই মানে দুর্বলতা ইত্যাদি কেটে উঠবে। ঠিক এই জায়গায় একটা প্রশ্ন Exactly. এসছে, আপনার কাছে হ্যাঁ, প্রশ্নটা এসছে, মৌসুমী দাস করেছেন, যে একজন বয়স্ক মানুষ, তিনি ডায়াবেটিক, হ্যাঁ। তিনি একটি বাজারজাত আমি প্রোডাক্টের নাম বললাম না, স্যুপের প্যাকেট কিনে খান, বা খাওয়ানো যাবে কিনা, মানে ওই রেডি টু আবারও সেম সেম কথা, যে স্যুপ যদি খেতে হয়, ডেফিনেটলি আমরা ভীষণ ভাবে এনকারেজ করছি যে পোস্ট কোভিড কিন্তু ম্যাক্সিমাম আমরা বলছি লিকুইড ডায়েটস এর মধ্যেই বেশি রাখতে। পোস্ট কোভিড হোক বা যখন ডিউরিং দ্য টাইম অফ কোভিড,
ম্যাক্সিমাম লিকুইড টাইপের, সেটা ফ্রুট জুস হিসেবে হোক, সেটা স্যুপ হিসেবে হোক, সেইভাবে রাখাটাই কিন্তু ভালো। না কেন, সেটা ইজিলি ডাইজেস্ট, মানে ডাইজেস্টিবিলিটি ফ্যাক্টরটা যদি কনসিডার করি, ইজিলি ডাইজেস্টেবল সেই খাবারগুলো। কারণ কি পোস্ট কোভিড এর পরে এমনিতে কি হয়, আমরা ভীষণ দুর্বল হয়ে পড়ি, এনার্জি লেভেল একদম জিরো। তো সেখানে অলরেডি তো আমরা একটা যুদ্ধ করছি, মানে কোভিড রিকভারি থেকে অলরেডি যুদ্ধ করছি, তার সাথে কেন আমরা এমন কিছু মানে আইটেমস দেবো যেটা আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারবো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো স্যুপ নেওয়া যেতে পারে, বাট সেটা বাড়িতে বানাও। বাড়িতে বানাও, বিভিন্ন ধরনের স্যুপ করো, চিকেন স্যুপ হোক বা ভেজিটেবল স্যুপ হোক, বা যদি সেটাকে আমরা চিকেনটাকে স্টিউ ফর্মে করতে পারি, একটু শ্রেডেড চিকেন দিয়ে একটু সবজি অ্যাড করে, সেটা যদি করা যেতে পারে, যা করবে বাড়িতে করো। বাট উই আর নট এট অল এনকারেজিং প্যাকেজ ফুডস অর প্রসেসড ফুডস, সেগুলো কিন্তু আরো ক্ষতি হতে পারে। একদম। এই জায়গায় আরেকটা প্রশ্ন এসছে প্রোবায়োটিক ড্রিঙ্কের নিয়ে। প্রোবায়োটিক ড্রিঙ্ক হিসেবে ইয়গর্ট, আচ্ছা ইয়গর্ট তো ডেফিনেটলি ইটস এ গুড ড্রিঙ্ক, বাট এখন যদি আমরা প্রোবায়োটিকের জিনিসটাকে মাথায় রেখে করি, দেন সিম্পলি ইউ টেক কার্ড, দ্যাটস ইট। এখন তো আর কিচ্ছু না, মানে কার্ড ইজ নাথিং গুড দেন আ প্রোবায়োটিক। প্রোবায়োটিক ফার্মেন্টেড, এখন আমরা এমনিও বলছি দইয়ের প্রোডাক্ট বেশি করে ডায়েটে রাখো। তুমি যদি পারো তুমি 3 বেলাই রাখো, সকালে একবার ধরো ব্রেকফাস্টের সাথে নিলে, তারপরে পোস্ট লাঞ্চ আমি যেরকম বললাম, লাঞ্চের পরে 15 to 20 মিনিটস একটু গ্যাপ দিয়ে যদি দইটা খাওয়া যেতে পারে। যাদের ডাইজেস্টিবিলিটি ইস্যুস আছে, আমি তো অ্যাডভাইস করি একটু যদি ওই যে রোস্টেড যে জিরে পাউডার হয় না, তো রোস্টেড জিরে যদি একটু, বিকজ জিরে হেল্পস ইন ডাইজেশন, ইট হেল্পস ইন বেটার ডাইজেশন। সেটা যদি, কারণ কি ইনস্টেড অফ সল্ট, ফর এক্সাম্পল ইন কেস অফ আ হাইপারটেনসিভ পেশেন্ট, আমরা তো এক্সটার্নালি অ্যাডেড সল্ট না করি, যে অ্যাডেড পারপাসে যে দরকার যে এক্সটার্নালি সল্টটাকে তুমি ব্যবহার করো, সেই ক্ষেত্রে আমরা হয় বলি রক সল্ট করো, তা না হলে তুমি একটু জিরে পাউডারটা অ্যাড করতে পারো ইনস্টেড অফ সল্ট। আবার সেই দইটাকে আমি ইভিনিং ফর্মে বাটার ঘোল বা ছাস করেও খেতে পারি। সো যদি প্রোবায়োটিক মাথায় রেখে তোমাকে চুজ করতে হয়, সিম্পলি ইউ গো ফর কার্ড, নাথিং এলস। মানে সেই ক্ষেত্রে মানে উনি একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের নাম বলেছিলেন, আমি নামটা আর বলছি না। মানে ওই আচ্ছা, ওই ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট না খেয়ে বরং আমাদের উচিত যে ঘরে পাতা দই বা ইত্যাদি খাওয়াটাই উচিত। একদম যেটা আমরা রেডিলি বাড়িতে ইজিলি অ্যাভেলেবল যেই প্রোডাক্টস, কেন কি আমাদের কিন্তু সব রাজ, মানে এই যে এত কিছু কোভিড রিলেটেড বা প্রি কোভিড পোস্ট কোভিড সব কিন্তু কিচেনের মধ্যেই আছে। যেটা হতে একদম হবে যে আমাদের চেয়ারটা ছেড়ে উঠতে হবে, কিচেনে যেতে হবে, সেখানে ইনগ্রেডিয়েন্টস গুলো প্রপারলি চিনতে হবে, আর সেগুলোকে আমাদের ডায়েটে ইনকর্পোরেট করতে হবে, দ্যাটস ইট। একেবারেই। এখানে আরেকটা নীলাদ্রি, প্রশ্ন আমি একটা কথা একটু বলতে চাই। প্রশ্নটা আমি দেখেছি, প্রশ্নটা একটা আমি সার্টেন ব্র্যান্ড নিয়ে, হ্যাঁ হ্যাঁ সার্টেন ব্র্যান্ড নিয়ে প্রশ্নটা করা হয়েছে। তো এবার হুম, অসুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু কোভিড পিরিয়ডে পেশেন্টকে সেকেন্ডারি ইনফেকশন কমানোর জন্য অধিকাংশ সময় লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেজন্য নর্মাল যে গাট ফ্লোরাটা মরে যাচ্ছে। এবং তাতে কি হচ্ছে, যে সমস্ত গাট ফ্লোরা গুলোর কতগুলো, আমাদের গাট ফ্লোরা গুলো তো বেশিরভাগই কমন সেল, এর মধ্যে কিছু কিছু গাট ফ্লোরা অপরচুনিস্টিক প্যাথোজেন হিসাবে তখন গ্রো করছে, এবং তখন কি হচ্ছে, পেশেন্টের লুজ মোশন হচ্ছে, ইরিটেবল বাউল সিনড্রোমের মতন ফিচার দেখা যাচ্ছে। ভাবে দেখা এবার যাচ্ছে। দেবাশী যেটা বলছেন অ্যাবসলিউটলি পারফেক্ট। তার জন্য বেস্ট আমাদের বাড়িতে হচ্ছে নর্মাল দই খাওয়া। কেন আমি পার্টিকুলার ব্র্যান্ডটা না করছি, কারণ এই ব্র্যান্ডগুলো আমরা শপিং মলে দেখি, সমস্ত জায়গায় দেখি, কিন্তু মনে রাখতে হবে এই ব্র্যান্ডগুলো দিনের পর দিন রাখার জন্য ওকে প্রিজারভেটিভ দিতে হয়। প্রিজারভেটিভ না দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এগুলো মিল্ক বেসড প্রোডাক্ট, যে প্রোডাক্টের কথা নামটা বলেছি। এই প্রিজারভেটিভ গুলো এই সময় শরীরে যখন ইমিউনিটি যথেষ্ট লো, কোনো সেকেন্ডারি প্রিজারভেটিভ প্লাস, অধিকাংশ সময় এই প্রিজারভেটিভ গুলো সোডিয়াম বেসড হয়। আমরা জানি এতে কিডনি যথেষ্ট রকম অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে যে কোনো সোডিয়াম বেসড প্রোডাক্টে। কারণ এই সময় কোভিডে কিডনিও যথেষ্ট রকম ইনফেক্টেড হয়। তোমরা দেখে থাকবে যে কিডনির জন্য এখন ব্লাড প্রোফাইলে ক্রিয়েটিনিন রুটিনলি পুরো রেনাল প্রোফাইল করানো হচ্ছে, কারণ কিডনি অ্যাফেক্টেড হচ্ছে। সেজন্য যে সমস্ত প্রিজারভেটিভ দেওয়া জিনিস, সেগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করা যাবে। এবং অধিকাংশ সময় যেটা হচ্ছে, ডাক্তারবাবুরাই পোস্ট কোভিড পেশেন্টকে কোনো একটা প্রোবায়োটিক ক্যাপসুল একটু লং টার্মে দিচ্ছে। তার সঙ্গে যদি আমাদের দরকার হয় ঘরে পাতা দই, এর থেকে ভালো প্রোবায়োটিক ইউনিভার্সালি কিচ্ছু নেই। আমি বলবো ইভেন নর্মাল ইয়োগার্ট বা যে ব্র্যান্ডটার কথা বললে, কোনো মিল্ক বেসড প্রোডাক্ট যেটা প্রিজারভেটিভ দেওয়া আছে, এই ধরনের জিনিস না খাওয়াই ভালো।
যদি তুমি শ্রেয়সীকে ফলো করে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত বলছে যেগুলো আমার কাছে আমার রান্নাঘরে এই মুহূর্তে আছে, বাইরের জিনিস যত কম খাওয়া যায়, বিকজ বাইরের জিনিসে কিছু না কিছু অ্যাডেড প্রিজারভেটিভস ইনগ্রেডিয়েন্ট থাকে, যেগুলো এইরকম একটা হিলিং বডিতে যত কম দেওয়া যায় তত ভালো। একদম। এই জায়গা থেকে এই পরের যে প্রশ্নটা আসছে সেটা আমরা উত্তরে যাব, তার আগে আমি একটু হিমাদ্রির কাছে জানতে চাইছি, এই যে শিশুদের কথা বলা হচ্ছে, আমরা দেখেছি এই যে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ, তাতে একটা খুব ভয়ানক জিনিস সেটা দেখতে পাচ্ছি, প্রায় 32% শিশুরা আক্রান্ত হচ্ছে। এবার যে শিশুরা আক্রান্ত হচ্ছে অনেকেরই ইমিউনিটি পাওয়ার বেশি বা ভালো, তারা কোনো অনেকভাবে রিকভারও হচ্ছে। এই পোস্ট রিকভারি সেশনে তাদের ওরাল হাইজিনের জন্য কি করা উচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই আমাদের এই করোনার ফেজে শিশুদের নিয়ে আমরা প্রথম ওয়েভে আমরা শিশুদের ইনফেকশন দেখিনি, খুব কম। সেকেন্ড ওয়েভটায় কিন্তু প্রচুর শিশুরা এফেক্টেড হচ্ছে, এবং একটা চারিদিকে কথা হচ্ছে, প্রেডিকশন, যে দেয়ার ক্যান বি আ থার্ড ওয়েভ, এবং থার্ড ওয়েভে শিশুরাই বেশি এফেক্টেড হবে। আনফর্চুনেটলি আমাদের দেশে এখনো, ইভেন আমেরিকাতে মাত্র 12 বছর পর্যন্ত ক্লিয়ারেন্স হচ্ছে শিশুদের ভ্যাকসিনেশনে। একে তো বড়রাই ভ্যাকসিন পাচ্ছে না, তারপরে শিশুরাও ভ্যাকসিন পাচ্ছে না। তবে একটা দিক দিয়ে ভালো, শিশুদের ক্ষেত্রে বডিকে নেচার একটা অটোমেটিক প্রোটেকশন দিয়ে রেখেছে, সেটা হচ্ছে বি সেল প্রোটেকশন। শিশুদের ক্ষেত্রে সেই প্রোটেকশনটা অলরেডি দেওয়া আছে। এবার কিন্তু সেক্ষেত্রেও শিশুদের জন্য এই অসুখটা রিস্কি। এবার ব্যাপারটা হচ্ছে শিশুদের কি করে বুঝবো যে এই মুহূর্তে শিশুদের, একটা প্রশ্ন এসেছে যে শিশুরা এফেক্টেড কিনা। দুটো কথা বলার আছে, একটা হলো আলাদা করে তো বোঝার কিছু নেই। এই মুহূর্তে শিশুদের যদি একটা বাড়িতে কারো হয়, সেক্ষেত্রে কোনো শিশুর হলে তো বোঝাই গেল। কিন্তু যদি বাড়িতে কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি নাও থাকে, যদি একটা শিশুর জ্বর বা কাশি 2 দিনের বেশি চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের সাসপেক্ট করতে হবে যে করোনা হলেও হতে পারে। অতএব সেক্ষেত্রে কিন্তু পিডিয়াট্রিশিয়ানদের সঙ্গে কন্ট্যাক্ট করাটা খুব খুব ইম্পর্টেন্ট। আর শিশুদের ওপর একটা কথা বলবো, একটা অসুখ, এটা ফার্স্ট ফেজেও দেখা গেছে যে যে সমস্ত অল্প শিশুদেরও হয়েছে, সেই ডিজিজটা খুব অদ্ভুত ডিজিজ, অসুখটার নাম কাওয়াসাকিস ডিজিজ। কাওয়াসাকিস ডিজিজটায় শিশুরা কিন্তু অ্যাফেক্টেড হয়। শিশুদের ক্ষেত্রে সেটা আমাদের কতগুলো জিনিস দেখার আছে, যে নখ, পায়ের নখ, হাতের নখ নীল হয়ে যাচ্ছে কিনা, বা পায়ের আশেপাশে এক্সট্রিমিটিতে কোনো লাল লাল ছিটে ছিটে দাগ দেখা যাচ্ছে কিনা। এটা কিন্তু কাওয়াসাকি ডিজিজের আর্লি সাইন। এটা কিন্তু কোভিড থেকে খুব শিশুদের হচ্ছে। অতএব কাওয়াসাকি ডিজিজটা কিন্তু, কাওয়াসাকি ডিজিজ কিন্তু কোনো কোনো সময় প্রাণঘাতী, বেশ কিছু সময় প্রাণঘাতী। অতএব আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, শিশুর নখ এবং এক্সট্রিমিটিতে কোন রকম মেইনলি ব্লুইশ টিঞ্জ ইন দ্য নেলস বা রেড ডটস, এই জিনিসটা আসছে কিনা, তাহলে কিন্তু কাওয়াসাকি ডিজিজ হতে পারে বলে বোঝা যাবে। এটা কিন্তু যথেষ্ট রকম। অতএব পিডিয়াট্রিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করাটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর যদি একটু হিমাদ্রি দিয়ে দেন। নবমিতা চক্রবর্তী লিখেছেন দাঁত নিয়ে। আমার হয়েছিল ডেন্টাল সেট, ডেন্টাল সেট বলতে নবমিতা দেবী কি বলেছেন আমি বুঝতে পারছি না, তবে ডেন্টাল সেট বলতে আমার ধারণা বাঁধানো দাঁত হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটা কথা বলি, কোভিড রিকভারিং ফেজ মানে কতদিন আমি জানি না, যদি 17 দিন হয়ে গিয়ে থাকে, যে প্রথম সিমটম বা টেস্টের থেকে 17 দিন, তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো, যদি একান্তই ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার মুখে পড়া থেকে বেরোনোর পরে ওই সেটটাকে ভালো করে ডিসইনফেক্ট করতে হবে। ডিসইনফেক্ট করার জন্য যেটা বললাম, পভিডন আয়োডিন বা ক্লোরেক্সিডিন দিয়ে ভালো করে রাব করে, বা ইভেন অ্যালকোহল রাব করে সেটাকে, বা ইভেন সোপ, নর্মাল সোপ, সোপ সলিউশন দিয়ে ক্লিন করে রাখতে হবে। তবে আমি বলবো 17 ডেজ হয়ে গেলে, কারণ 10 দিনের পরে ভাইরাল লোড কমতে থাকে, ওটা আর ইনফেক্টিভিটি থাকে না। ফার্স্ট সিমটম বা টেস্টের পরে 10 দিন পর থেকে আর পেশেন্টের ভাইরাল লোডটা, ট্রান্সমিসেবল ভাইরাল লোড থাকে না। আমি বলবো আইসোলেশন পিরিয়ড, যেটা এখন রেকমেন্ডেড আইসিএমআর, 17 দিন হয়ে গেলে ইজিলি ডেন্টাল সেট ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। অবশ্যই। আমরা শ্রেয়সীর কাছে যাব, এই প্রশ্নটা নিয়েই যাব। বেসিক্যালি আমরা শিশুদের বিষয়ে যেটা আমি কথা বলছিলাম হিমাদ্রির সঙ্গে, তাদের ওরাল হাইজিন নিয়ে, ঠিক একইভাবে যে শিশুরা রিকভার করে উঠছে কোভিড থেকে, তাদের ডায়েট কি হওয়া উচিত?
এই প্রসঙ্গে সৌরভ চক্রবর্তী একটা প্রশ্ন করেছেন যে 7 থেকে 10 বছরের বয়সীদের বা 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য দই ভাত প্রতিদিন কি ভালো? এছাড়া ইমিউনিটি বাড়ানোর জন্য কি কি খাওয়ানো উচিত? ইমিউনিটি প্রশ্নে আমরা পরে আসবো, কিন্তু আগে আমরা যারা সেরে উঠছেন তাদের ভালো থাকার কথা বলবো, যে শিশুদের কথা বলবো। আচ্ছা, এই যে হ্যাঁ ডেফিনেটলি যেটা প্রথমে উনি জিজ্ঞেস করেছেন যে দই ভাত ব্যাপারটা, সেটা তো নিশ্চয়ই ভালোই, কিন্তু তার সাথে আমি আরো কিছু পয়েন্ট একটু অ্যাড করবো যে এই যে পোস্ট কোভিড মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা ভীষণভাবে এখন দরকার সেটা হলো হাই প্রোটিন ডায়েট অ্যান্ড প্রপার হাইড্রেশন। দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এবার বাচ্চাদের ক্ষেত্রেও তো তাই দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও দে আর লুজিং অ্যাপেটাইট, বা তাদের খেতে মানে খাওয়ার একটা অনীহা, মানে খেতে ইচ্ছা করছে না, কিন্তু অথচ তাকে আমাকে কিন্তু খাওয়াতে হবে, মানে খেয়ে তো আমাকে তার এনার্জি লেভেলটাকে বাড়াতে হবে। তো সেই কারণে আমি যদি কিছু কিছু টিপস দিতে পারি সেটা হলো ফার্স্টে বলতে পারি যে দুধ, সিম্পল যদি ঘরে যে আমরা দুধ যেরকম খাই, দুধের মধ্যে যদি 4 টিস্পুন মতো একটু গুঁড়ো দুধ মিশিয়ে, নট স্কিম মিল্ক পাউডার, এমনি গুঁড়ো দুধ যদি একটু মিশিয়ে দেওয়া যেতে পারে, এবং তার সাথে যদি কোনো ফল মানে সে ফর এক্সাম্পল বানানা, অথবা এখন যেমন ওয়াটারমেলনের সিজন, সো এই ধরনের ফ্রুট যদি একটু ইজিলি ব্লেন্ড করে দেওয়া যেতে পারে, তাহলে কি জিনিসটা কিন্তু ফ্রুট মানে যেটাকে আমরা বলি স্মুদি হিসেবে, তো স্মুদি হিসেবে কি জিনিসটা মানে কনসিস্টেন্সিটাও ভারী হয়। তো তাদেরকে যদি আমি অল্প পরিমাণেও সাজেস্ট করি তুমি অল্প পরিমাণেও খাও, তাতেও কিন্তু তার ভেতরে কিছুটা অন্তত যাবে। আরেকটা বলতে পারি এই যে এখন কর্নফ্লেক্স, মানে কর্নফ্লেক্সটাকে যদি একটু মানে ব্রেকফাস্ট আইটেম হিসেবে আমি বলছি, কর্নফ্লেক্সটাকে যদি আমরা একটু ড্রাই পাউডার করে, হ্যাঁ, তখন যখন আমরা দুধটাকে বয়েল করছি তার সাথে, ওই বয়েলিং করা অবস্থায় কি করতে হবে, আগের দিন রাত্রে খেজুর যে পাওয়া যায়, সো খেজুরটাকে ভিজিয়ে রেখে তার জলটা স্ট্রেন করে ওই দুধ যখন বয়েল হচ্ছে সেই অবস্থায় যদি জলটাকে দিয়ে দেওয়া যায়, খেজুর ভেজানো জলটা যদি অ্যাড করা যায়, এবং তার সাথে আমরা যে হেলদি মানে যে ফ্যাট অপশনস মানে যেগুলো আমরা বাদাম থেকে পাই, আমন্ডসটাকেও যদি ড্রাই করে পাউডার করে যদি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়, তো সেই মধ্যে সেই কর্নফ্লেক্স, তাহলে কি কি থাকছে আমার, কর্নফ্লেক্সের গুঁড়ো, তার মধ্যে দুধের মধ্যে আমি ওই আগের দিন ভেজানো খেজুরের জলটা অ্যাড করলাম, তার সাথে আমি অ্যাড করলাম ড্রাই ওই বাদামের গুঁড়ো, সেটাকে দিয়ে যদি ব্লেন্ড করে আমরা অ্যাজ আ ব্রেকফাস্ট আইটেম হিসেবে দিতে পারি, সেটা কিন্তু কি জিনিসটা কিন্তু ভীষণ ক্যালোরি ডেন্স হলো। মানে আমি জানি যে সে তো পুরোটা খেতে পারবে না, যদি হাফ কাপও সে খায় তাতেও আমি বুঝবো যে না কিছুটা ক্যালোরি হলেও কিন্তু সে নিল। তাছাড়া ফলের অপশনস হিসেবে তো যে কোনো ফল যদি এখন তারা পছন্দ করে যে জুস ফর্মে তারা খেতে পারে, ওয়াটারমেলন জুস করে, এখন ওয়াটারমেলনের সিজন, ওয়াটারমেলন জুস, বা একটু বেরিজ যদি দেওয়া যেতে পারে, বা সিম্পল মুসাম্বি, এই ধরনের ফল দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। লাঞ্চ বা ডিনার আইটেম হিসেবে এখন রিকভারি স্টেজের জন্য আমি ভীষণ ভাবে এনকারেজ করছি খিচুড়ি, মানে খিচুড়িটা যদি একদম কনসিস্টেন্সিটাকে একদম পাতলা করে যেভাবে ওরা নিতে পারে আর কি, সো এটা মানে প্রিপেয়ার করতেও খুব সুবিধা, খেতেও সুবিধা। সো এই ধরনের ফুড আইটেমস এখন পোস্ট রিকভারির জন্য আমরা এনকারেজ করছি আর কি। এদেরকে কি ছোটদেরকে কি মাছ বা মাংস দেওয়া যেতে পারে? ছোটদের মাছ বা মাংস অফকোর্স দেওয়া যেতে পারে, যদি স্যুপ ফর্মে, মানে মাংসটাকে যেটা আমি আগেও বলছিলাম যে যদি একটু স্টিউ করে, হ্যাঁ, বা যদি চিকেন স্যুপ করে আমরা দিতে পারি, রাত্রেবেলা একটু চিকেন স্যুপ ফর্মে খেলো বা চিকেন স্টিউ ফর্মে খেলো, তাহলে আবারও সেম কথা যে ডাইজেস্টিবিলিটি, যেহেতু ডাইজেস্টিবিলিটির পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে স্যুপস বা এই ধরনের জিনিস আমরা ইজিলি সেটা খেতে পারবো, এবং তাতে কোনো মানে সেটার মধ্যে যদি আরেকটু একটু গোলমরিচ, মানে যেগুলো আমাদের টেস্ট এনহ্যান্স করতে যেই স্পাইসেস গুলো আমরা ব্যবহার করতে পারি, সেই মধ্যে দিয়ে আমরা সেইভাবেও খেতে পারি। বা আর মাছ, যদি মাছ তো ডেফিনেটলি আমরা এখন বলছি মাছটা খাও, তবে একটা স্ট্যান্ডার্ড সাইজের, যেরকম যদি 55 to 65 গ্রামস এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের ফিশ যদি দেওয়া যেতে পারে ডায়েটে, দেন গুড। আর রাত্রেবেলায় যেহেতু বললাম যে মেটাবলিজম রেট যেহেতু স্লো ডাউন হয়, সেই সময় মাছ বা মাংসটাকে সলিড ফর্মে না রেখে যদি আমি লিকুইড ফর্মে বা স্যুপ ফর্মে, যেটা আমি চিকেনের কথাটা বললাম, সেভাবে দেওয়া যেতে পারে।
হিমাদ্রি, এই প্রশ্নটার উত্তর আমি তোমার কাছে যাই যাব, যেটা হচ্ছে অনেক শিশুকেই দেখা যায় সারাক্ষণ একটা আঙুল মুখে ঢুকিয়ে চুষতে থাকে, এবং সেটা ওরাল হাইজিনের জন্য। হ্যাঁ, এটা তো আমরা তো এখন বলছি যে হ্যান্ড হাইজিন খুব ইম্পর্টেন্ট। আমাদের সেমেল ওয়াইজ শিখে গেছেন যে হাত ধোয়া 1950s থেকে, হাত ধোয়ার থেকে ভালো কিছু নেই। তো আমার এটা বোঝা যাচ্ছে যে আমাদের হাতটা পরিষ্কার থাকা খুব ইম্পর্টেন্ট, এবং হাতটা মুখে এবং মুখমণ্ডলে দেওয়ার জন্যই বারণ করা হচ্ছে, কারণ আমাদের মুখের এই রিজিয়নের স্কিন এবং চোখ, এখান দিয়েও করোনা ভাইরাস, কারণ এখানে করোনা ভাইরাস যেখানে ট্র্যাপ হয় এসি ইনহিবিটার্স, এইখানে এই রিজিয়নে এই সেলগুলো খুব ভালো করোনা ভাইরাসকে ট্র্যাপ করে। অর্থাৎ মুখে আঙুল ঢুকিয়ে চোষাটা দাঁতের জন্য তো ক্ষতিকর, মুখের জন্য ক্ষতিকর, কিন্তু করোনা ভাইরাস বাচ্চারা কোথায় হাত দিচ্ছে এবং মুখে হাত দিচ্ছে, এটা অত্যন্ত খারাপ জিনিস। মানে এটা একদম খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যেন এই মুহূর্তে, এটা এটা মনে রাখা খুব ভালো প্রশ্ন, যে একদম যেন মুখে, এটা শুধু বাচ্চা নয়, আমাদের বড়দের জন্য যত পারা যায় কম মুখ এবং মুখমণ্ডলে সম্পূর্ণ ফেস এই রিজনে যত কম হাতের ব্যবহার করা যায় তত ভালো। অতএব এটা খুব ইম্পর্টেন্ট। আর এর আগে একটা প্রশ্ন শ্রেয়সীকে করেছিল, যেটা শ্রেয়সী উত্তর দিচ্ছিল, একটা প্রশ্ন ছিল সেকেন্ড পার্ট, ইমিউনিটি বাড়ানোর জন্য কি করা দরকার। আচ্ছা, ইমিউনিটি বাড়ানো কিন্তু কোনো টোটকা পৃথিবীতে এই মুহূর্তে নেই। ইমিউনিটি যে কি, ইমিউনিটি ভগবানের মতো, আমরা সবাই জানি ওটা আছে, কিন্তু আমরা কেউ দেখিয়ে নিচ্ছি। এবার ইমিউনিটি কি সেটা বোঝা খুব মুশকিল, এবং ইমিউনিটি কিভাবে বাড়াবো, কোন পার্ট অফ ইমিউনিটি, এত বড় একটা সিস্টেম, কাকে বাড়াবো এটা কিন্তু খুব বোঝা মুশকিল। আচ্ছা, এই ব্যাপারে একটা কথা আমি একটু বলে দিই। এই সারা পৃথিবীতে যত নেগেটিভ আমরা নিউজ শুনছি, যে এত লোকের মৃত্যু ঘটছে, মনে রাখতে হবে তারা কিন্তু কম ইমিউনিটির লোকেরা মারা যাচ্ছে না, ইমিউনিটি বেশি হয়ে লোকে মারা যাচ্ছে। এটা বুঝতে হবে যে সাইটোকাইন স্টর্ম বা নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া যেটা আমরা বলছি, সেটা কিন্তু আমাদের শরীরের যে সমস্ত ইমিউনিটির কলকবজাগুলো আছে, তার সেল বলো, তার ভাস্কুলার কম্পোনেন্ট বলো, তার হিউমারাল কম্পোনেন্ট, এগুলোর অতিরিক্ত এক্সপ্রেশনেই মারা যাচ্ছে। ভাইরাসের জন্য কিন্তু ডিরেক্টলি কারো মৃত্যু হচ্ছে না, ভাইরাস বডিকে, ইমিউনিটিটাকে প্রভোগ করছে, সেই ভাইরাসটাকে মারার জন্য ইমিউনিটি চ্যালেঞ্জটা এত বেশি হচ্ছে যে আমরা আত্মঘাতী হয়ে সেই ইমিউনিটিটা নিজেকেই মেরে দিচ্ছি। আমাদের বডিতে অটোফ্যাগি বলে একটা ব্যাপার আছে, যে সেল নিজেই নিজেকে খায়, সেরকমই ভাইরাসটাকে মারতে গিয়ে আমরা আমাদের শরীরে ইমিউনিটি যোদ্ধাদের এত বেশি অ্যাক্টিভ করছি, শুধু ভাইরাসকে মারছে তাই নয়, নিজের দেশের কোষগুলোকে মারছে। এবং তার জন্য আমরা বলছি সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইনটা হচ্ছে এমন কিছু কেমিক্যালস, বিভিন্ন কেমিক্যালস মিলিয়ে সাইটোকাইন হয়, যারা আমাদের বডিতে এই ভাইরাল নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম জিনিসগুলো তৈরি করে আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর করছে। অতএব ইমিউনিটি বেশি হলেই যে সেটা খুব ভালো তা নয়, কিন্তু ব্যালেন্সড ইমিউনিটি কি করে তৈরি করা দরকার সেই ব্যাপারটা আমাদের বোঝা দরকার, যে আমরা ইমিউনিটির ইকুইলিব্রিয়ামটা কোন জায়গায় রাখবো, যাতে ইমিউনিটি এতটা কম হবে না যে ভাইরাল চ্যালেঞ্জটাকে আমরা আটকাতে পারবো, বা ইমিউনিটি এতটা বেশিও হবে না যাতে এত বেশি ভাইরাল চ্যালেঞ্জকে ও অ্যাটাক করলো যে নিজের শরীরকেই শেষ পর্যন্ত ডিস্ট্রয় করলো। অতএব আমাদের ক্ষেত্রে ব্যালেন্সড ইমিউনিটি বাড়ানোর থেকে ব্যালেন্সড ইমিউনিটি রিচ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অতএব এটা আমাদের মনে রাখতে হবে, ইমিউনিটি বাড়তে বাড়তে মুশকিলটা হলো আমরা ইমিউনিটিকে যদি এভারেস্টে নিয়ে যাই, আর তারপর এভারেস্ট থেকে নামার কোনো উপায় না থাকে, তাহলে কিন্তু আমরা ঠান্ডা যেমন এভারেস্টের উপরে মারা যাবো। অতএব আমাদের বুঝতে হবে, আমরা যদি পাহাড়ের আনন্দ পেতে চাই দার্জিলিং অব্দি ঠিক আছে, কিন্তু শুধু খালি গায়ে অক্সিজেন ছাড়া এভারেস্টের উপরে উঠে পড়লে সেক্ষেত্রে কিন্তু ইমিউনিটি আমাদের নিজেদেরই মরবে। এটার সাথে আমি একটু একটা পয়েন্ট অ্যাড করতে চাই, মানে এখন কোভিড এর সময় এখন তো প্রচুর যেহেতু কোভিড কেসেস পাচ্ছি, তো সেখানে অনেকের কিন্তু লোকের না, মানে এই সেকেন্ড ওয়েভটাতে মেনলি দেখলাম যে অ্যাওয়ারনেস কিন্তু ভীষণ ভাবে কমে গেছে। মানে তাদের একটা ধারণা যে আমার তো একবার কোভিড অ্যাটাক হয়ে গেছে, মানে যাদের ধরুন হয়ে গেছে, তো তারা ইজ লাইক নিশ্চিন্ত, আমার তো একবার হয়ে গেছে, তো আর হয়তো হওয়ার প্রবাবিলিটি নেই। তো সেম ইন কেস অফ ভ্যাকসিনেশন অলসো, মানে আমি আমি যেহেতু ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছি বা আমার তো দুটো ডোজই ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমার সো কল্ড অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। মানে এই যে অ্যান্টিবডি টার্মটা, এটাকে যে লোকেরা এখন মানে না জেনে কিভাবে মিসইউজ করছে, মানে সেটা আর বলার কিছু নেই আর কি।
তো একদম এটা আমার একটা সেই মিথ। জন্যই মানে শ্রী চক্রবর্তীর ওই পয়েন্টটা থেকে এটা আমি রিলেট করলাম যে আমিও ভীষণ এরকম ধরনের প্রশ্ন পাই, মানে যেখানে আমি নিজেই হতবাক হচ্ছি যে কি বলবো, মানে এখানে সত্যি কিছু বলার একদম নেই এই লোকেদের। একদম শ্রেয়সী কথাতে আমি একটা 1 মিনিট যোগ করতে চাই। হ্যাঁ। আমাদের চিকিৎসা শাস্ত্রে এডি বলে একটা জিনিস আছে, জিনিসটা ভয়ঙ্কর, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহান্সমেন্ট। আচ্ছা। আমাদের কোভিড এর ক্ষেত্রে কিন্তু গ্লোবালি এডি স্টাডি চলছে, এখনো খুব কংক্রিট এভিডেন্স নেই। এডি ওকে। বলে যদি আমার বডিতে অ্যান্টিবডি এত বেশি হয়ে যায়, যেটা ভ্যাকসিন নেওয়ার পরেও ওই অ্যান্টিবডি আমাদের শরীরে এই সমস্ত ইমিউনিটি চ্যালেঞ্জ তৈরি ভিতরে চলতে করে আরো ভয়ঙ্কর কাণ্ড করতে পারে। কোভিডে এডি লিঙ্ক আছে কি নেই সেই বিষয়ে এই মুহূর্তে গ্লোবালি একটা খুব ঝড় চলছে, রিসার্চ আচ্ছা। চলছে, মাল্টি আচ্ছা। সেন্টার। যদি এডি হয় তার মানে আমরা ভ্যাকসিন নিয়ে যে আমরা সাংঘাতিক রকম প্রোটেক্টেড তা নয়, বারবার আমি বলছি। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি। ইমিউনিটি বাড়াতে বাড়াতে এমন জায়গায় যেন আমরা না নিয়ে যাই যে সেই ইমিউনিটি শেষ পর্যন্ত আমাদের আত্মঘাতী হয়। আমাদের একদম। ব্যালেন্সড ইমিউনিটি বেশি দরকার রাদার দ্যান ভেরি হাইলি ক্রিয়েটেড ইমিউনিটি। রাইট, রাইট। কারণ কি ভ্যাকসিনেশনটা তো অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝি যে মানে এটা ভ্যাকসিনেশনটা নেওয়াটা এই কারণে দরকার বিকজ হয়তো সিভিয়ারিটি অফ পার্টিকুলার কেসকে সেটা হয়তো এক্স্যাক্টলি, আটকাবে। এক্স্যাক্টলি। সেটা ভ্যাকসিনেশন কিন্তু ভ্যাকসিনেশন ডিজিজ নিলে আমি প্রিভেন্ট যে করার জন্য হবই না। নয়, ডিজিজ প্রিভেন্ট করার জন্য নয়, ভ্যাকসিনেশন উইল প্রিভেন্ট দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, হসপিটাল অ্যাবসলিউটলি, হসপিটাল অ্যাডমিশন এন্ড মর্টালিটি। তার মানে এই অ্যাবসলিউটলি। নয় মর্টালিটি রেট, হ্যাঁ। আমাকে এই জন্য বলা হচ্ছে ভ্যাকসিনেশনের পরেও ওই মাস্ক পরা, 6 ফুটের ডিস্টেন্স মেনটেন করা এবং হ্যান্ড হাইজিন এটা মেনটেন করতেই হবে। মানে এটা হলো সিমপ্লেস্ট মেডিসিন, একদম তাই, সিমপ্লেস্ট মেডিসিন। ভ্যাকসিন কিন্তু সর্বরোগহর বটিকা বা বিষহরী মলম নয় যে ভ্যাকসিন নিয়ে আমার অসুখ হবেই না। একদম। একটা প্রশ্ন এসছে, আমরা শ্রেয়সীর কাছে যাব। একদম স্পেসিফিক প্রশ্ন, কৃষ্ণ কুমার দাস লিখেছেন, 82 বছরের কোভিড রোগী 5 দিন হলো বাড়ি ফিরেছেন, স্টেরয়েড নেওয়ার কারণে সুগার বেড়েছে, ইনসুলিন শুরু হয়েছে, কি ডায়েট হবে? আচ্ছা, সবার আগে বলি যে পোস্ট কোভিড এর পরে এই যে বাড়ি ফিরেছে এখনো কিন্তু মানে তিনি এখনো কিন্তু রিকভারি স্টেজে আছে। সো সেখানেই অফকোর্স ডেফিনেটলি আমাকে এমন টাইপের আমি খাবার রাখবো এবং সেখানে আমি বলবো যে এই সময়টা মানে ডিপেন্ডিং অন সিভিয়ারিটি অনেক সময় কিন্তু দেখা যায় যে মাসেল ওয়েস্টিংটাও কিন্তু ততটাই হয়। তো সেই জন্য আমরা বলি যেহেতু মাসেল ওয়েস্টিং ও সার্টেন সিভিয়ার কেসেসে দেখা যায় সেই সময় তখন আমরা বলি যে হ্যাঁ প্রোটিনের অ্যামাউন্টটা হয়তো আমি তার বডি ওয়েট তার হাইট বা তার সিভিয়ারিটি অনুযায়ী হয়তো আমি রেকমেন্ড করতে পারি। এবার পেশেন্ট যেহেতু ডায়াবেটিক সো এখনই যে খুব একেবারে ডায়াবেটিক গাইডলাইন্স মেনে আমি তাকে বলবো যে ডায়াবেটিকে যেগুলো যেগুলো আমরা বলি যে এটা খেও না বা ডায়াবেটিক পেশেন্ট তার মানে এটা খাও, এত কিছু ডায়াবেটিক গাইডলাইন্স মেনে ইনিশিয়ালি চললে কিন্তু হবে না। আহ যেটা আমরা বলবো যে এখন আমি নর্মালি অলরেডি ডিসকাস করেছি যে যেরকম আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমরা যেই ধরনের সিরিয়ালস গুলো অপ্ট করতে পারি বা যেই ধরনের প্রোটিন আইটেমস গুলো আমরা রাখতে পারি সেভাবে তো রাখবোই। আর ইন সার্টেন কেসেস যদি আমরা দেখি যে মাসেল ওয়েস্টিং বা সেরকম কিছু সিমটমস খুব বেশি হয়েছে তাহলে আমি কিন্তু ইনফ্যাক্ট এটাও বলতে পারি যে বাজারে এরকম প্রচুর হেলথ ড্রিঙ্কস বেরিয়েছে। হেলথ ড্রিঙ্কস মানে এই নয় যে আমি মাসেল বিল্ড করার জন্য বলছি, যেহেতু মাসেল ওয়েস্টিং অনেকটাই আমার প্রোটিন লস হয়ে গেছে তো সেখানে হয়তো পেশেন্ট ইজ নট ইন আ স্টেট যে সে সবটাই মানে পুরো তাকে যদি এখন আমি ব্যালেন্স নিউট্রিশন বলি সে হয়তো সেভাবে খেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার প্রোটিন মানে মাসেল ওয়েস্টিংটাকে প্রিভেন্ট করার জন্য যতটুকু প্রোটিন আমার রিপ্লেনিশ করতে হবে এখন বাজারে বিভিন্ন রকমের ব্র্যান্ডের যে প্রোডাক্টস বেরিয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া যেতে পারে ইন অর্ডার টু রিপ্লেনিশ দ্য ক্যালোরি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোটিন রিকোয়ারমেন্ট। তাছাড়া ইন জেনারেল যে ডায়াবেটিক গাইডলাইন্স আমরা বলি যে প্রোটিনের দিক দিয়ে তুমি একটা স্ট্যান্ডার্ড যেরকম আমি অলরেডি বলেছি যে 80 to 90 গ্রামস এর মধ্যে একটা ফিশ রাখা যেতে পারে দুপুরে এবং প্রত্যেক দিন যদি সে ডিম প্রেফার করে প্রত্যেক দিন যদি একটা করে ডিমের সাদা অংশ রাখা যায়, নট উইথ অ্যালং উইথ কুসুম, কেন কি কুসুমের ব্যাপারটা আবার ভীষণ কন্ট্রোভার্সিয়াল কি এটা বলে মানে সরি ডক্টর চক্রবর্তী বা প্রচুর ডাক্তাররাও এটা বলে যে ডায়াবেটিক যেহেতু ডিম কিন্তু ফুল এগ মানে কুসুম শুদ্ধ কিন্তু ডিম খাওয়া যাবে না। সো এখানে ব্যাপারটা অফকোর্স যে আমরা প্রত্যেক দিন সেটা রেকমেন্ড করতে পারি না বা ডিমের সাদা অংশ প্রত্যেক দিন আমরা একটা করে দিতে পারি আর আমরা কুসুমটা বলি যে হোল এগ তুমি সপ্তাহে 2 দিন আরামসে নিতে পারো। বাট সেটাও কিন্তু আমরা মেনশন করে দিই যে
তুমি ফর্ম অফ কুকিং, মানে তুমি ডিমটা কিভাবে নিচ্ছ, কেন কি ডিমের কুসুমে তো আমাদের প্রচুর ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস থাকে, যেটা কিন্তু ডিমের কুসুম না খেলে সেখান থেকেও কিন্তু ল্যাকিং হতে পারে। সো ডিমের কুসুমে যে কোলেস্টেরলটা থাকে সেটা আমরা সবাই জানি, মানে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ হেলদি কোলেস্টেরল। বাট যখন কি হয়, ডিমটাকে আমি ভেজে ফেলছি, বা ধরুন আমার চান্সেস আছে যে আমি রোজ রোজ ভাজা করে খাবো, রোজ রোজ আমি ডিমের কারি খাবো, তো সেখানে কিন্তু গোটা ডিমটা যখন আমি ভেজে ফেলছি, সেখান থেকে এক্সট্রা অ্যামাউন্ট অফ ফ্যাট, মানে তেল থেকে কিন্তু আমার সেখানে অলরেডি চলে যাচ্ছে, এবং সেই ফর্মে যখন আমি ডিমটা খাচ্ছি, দ্যাট ইজ অফকোর্স ইজ ডেলিটেরিয়াস ফর মাই হেলথ। কিন্তু আজকে যদি আমি তাকে বলি যে সপ্তাহে তুমি 2 দিন ডিমটা খাও, গোটা ডিম ডেফিনেটলি খাবে, সে ইন দ্য ফর্ম অফ বয়েল বা পোচ করে বা স্ক্র্যাম্বল করে, তাহলে কিন্তু অকেশনালি আমি রাখতেই পারি। এইবার আবার যেহেতু ডিমের ব্যাপারটা তুললাম, আমি ভাতের ব্যাপারটাও বলবো, যে রাইসেও অনেকের থাকে যে ডায়াবেটিক পেশেন্ট, আমি ভাত খেতে পারবো কিনা বা কতটা খাবো, সেখানে কতটা খাবো ব্যাপারটা, রাইস ডেফিনেটলি খাওয়াটা দরকার। আমি তো অলওয়েজ অ্যাডভাইস করি যে 1 টাইম রাইস ডায়েটে অবশ্যই রাখাটা দরকার। কেন কি রাইসেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, অনেক কিছু থাকে। তো সেখান থেকে মানে রাইসটা নেওয়াটা দরকার। বাট আমরা কি করি, আমরা পরিমাণটা মেপে দিই, যে হ্যাঁ তোমার বডি ওয়েট অনুযায়ী, তোমার যদি সিরিয়াস ডিস্ট্রিবিউশন আমি করি যে এতটা গ্রাম এত গ্রাম র চাল থেকে তোমার যতটুকু ভাত তৈরি হচ্ছে, তোমাকে সেই পরিমাণে ভাতটা খেতে হবে। আর তাছাড়া আর বলতে পারি যে হ্যাঁ, র ফুড আইটেমস এখন ডেফিনেটলি আমরা না করছি, কিন্তু যদি একটু ডায়েটে যদি মানে ভালো লাগে, যদি সালাড বা এই ধরনের, মানে সিম্পলি সালাডের মধ্যে যে এত কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে তা না, সিম্পল শসা, বা যদি কারোর ইউরিক অ্যাসিডের প্রবলেম না থাকে, টমেটো কিন্তু আমরা খেতে বলি, বাট আমরা বলি যে টমেটোর বীজটা বাদ দিয়ে তুমি টমেটোটা খাও, তার সাথে একটু যদি পেঁয়াজ এই ধরনের কিছু নেওয়া যেতে পারে। সো আমি অ্যাডভাইস করি যে ডায়াবেটিক পেশেন্ট যখন খেতে বসছে লাঞ্চে, ঠিকঠাক 10 মিনিট আগে যদি একটু সালাডটা খেয়ে নেওয়া যায়, কেন কি অ্যাজ বিকজ ইটস ফাইবার রিচ, সো অটোমেটিক্যালি কি হয়, আমাদের পেটটা কিন্তু অলরেডি ভরে থাকে। তো তারপরে কি হয়, এরপর যতটা পরিমাণ আমি ভাত বললাম, যতটা পরিমাণ আমি ডাল বললাম বা মাছ বললাম, সেটা আমরা কিন্তু শুধু পোস্ট কোভিড এর জন্য নয়, এর পরেও কিন্তু আমাদের মেনটেন করতে সেটা সাহায্য হবে। আর রাত্রেবেলায় আমি বলবো যে ভাতের পরিবর্তে যদি কারোর গ্লুটেন ইনটলারেন্স না থাকে, তাহলে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমি বলি যে রুটিটা রাখলে ভালো। সেটা আবার কাউন্টিং এর উপর ডিপেন্ড করে, তুমি কতটা খেতে পারবে সেটাও আমরা কাস্টমাইজ ডায়েট প্ল্যানিং এর সময় বলে দিই। আর এই কারণে, বিকজ রাত্রেবেলায় যেহেতু আমাদের মেটাবলিজম রেট কমতে থাকে, সেই সময় হাই কার্বোহাইড্রেট বা হাই ফ্যাটি রিচ ফুডস এগুলো আমরা ইচ্ছে করেই না করি, বিকজ রাত্রেবেলায় যত মেটাবলিজম রেট কমে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু কমে যায়। আর ডিরেক্টলি আমাদের খাওয়ার পরে, রাইট আফটার হ্যাভিং ডিনার, উই হ্যাভ আ টেন্ডেন্সি দ্যাট উই জাম্প অন টু বেড, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটা চলা কিছুই থাকে না। তো সেই জন্য ভাতটাকে আমি বলি যে যদি ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে কোনো মানে ইনটলারেন্স না থাকে গ্লুটেন থেকে, তাহলে তুমি রুটি খেতে পারো। আর তা না হলে যদি ভাত খেতে হয়, সেখানে আমরা পরিমাণটা বলে দিই যে এত গ্রাম তুমি ভাতই খেতে পারবে। সো এইভাবে ভাত, একটা ডাল, একটা সবজি, দ্যাটস ইট। আর যেহেতু বয়সটা কনসিডার করে আমি বলেছি যে এজেড পিপলের এমনি একটা ডাইজেস্টিবিলিটি ইস্যুস থাকে, আর পোস্ট কোভিড এমনিও ডাইজেস্টিবিলিটি ইস্যু তো পারসিস্ট করে, সেই জন্য রাত্রেবেলায় যদি মাছ মাংসটা না নেওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই, সিম্পল ভাত ডাল সবজি উইল অলসো ডু। সো এইভাবে একদম যদি ফলো করা যেতে পারে অ্যালং উইথ অফকোর্স আ ডক্টরস গাইডেন্স, তাহলে ঠিক থাকবে আর কি। একদম। এখানে আমি আমাদের আলোচনার অনেকটাই পথ পেরিয়ে এসেছি। আমি এবার এই যে জায়গাটা দিয়ে শুরু করেছিলাম, আমরা বলছিলাম যে করোনার আগে এবং পরে। আমরা পরে নিয়ে অনেকটা আলোচনা করলাম, কারণ আমরা আশাবাদী মানুষ সুস্থ হয়ে উঠবেন, ভালো থাকবেন। ঠিক আগের জায়গাতেই যেতে চাইছি। হিমাদ্রি, যেটা আমরা বলে থাকি যে করোনার গেটওয়ে হচ্ছে মুখ, যেহেতু ড্রপলেট থেকে হয়, মুখ দিয়ে হয়। তো সেই জায়গায় ওরাল হাইজিন একটা বড় ব্যাপার। যাদের এখনো হয়নি বা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যাতে না হয়, একদম বেসিক গাইডেন্স কি থাকবে? এখানে একটা মজার প্রশ্ন এসছে, সেটা নিয়ে প্রশ্ন নয়, মানে একটা বক্তব্য এসছে। আমি দেখেছি ওটা, আমি একটু বলে নিচ্ছি। স্যানিটাইজার নিয়ে। সেটা হচ্ছে যে এই সন্দেহটা অমূলকময় যে হাতে স্যানিটাইজার বারবার ব্যবহার করলে সেটা খুব একটা ভালো জিনিস নয়। কারণ আমাদের অনেকগুলো স্যানিটাইজারই আছে যেগুলো আইসোপ্রোপাইল অ্যালকোহল বেসড,
এবং প্রত্যেকবার আইসোপ্রোপাইল অ্যালকোহল পেটে যাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়। আমি একটা কথা বলবো যে স্যানিটাইজার তো ব্যবহার করতে হবে। মানে আমাদের এখানে মুশকিলটা হলো যে আমরা একজন পেশেন্টের গ্যাস্ট্রিক হচ্ছে, আমাদের কাছে একটা জং ধরা ব্লেড আছে, আমরা সেই ব্লেডটা দিয়ে গলাটা কেটে পেশেন্টটাকে এখন বাঁচাবো নাকি টিটেনাস হবে বলে পরে পেশেন্টের হতে পারে বলে পেশেন্টটাকে এখনই বাঁচাবো না, এটা হচ্ছে আমাদের কাছে মুশকিল। অতএব আমি বলবো স্যানিটাইজার এখন ইউজ করতে হবে, কারণ করোনাটা হাতে ক্ষতি হওয়া, লং টার্ম ক্ষতি হওয়ার থেকে করোনা হওয়াটা অনেক বেশি ক্ষতি হয়। অতএব এটা করতে হবে। কিন্তু আমি একটা জিনিস রেকমেন্ড করবো, যখন আপনারা খাবেন তার আগে অ্যাটলিস্ট চেষ্টা করবেন স্যানিটাইজার ইউজ না করতে। সাবান, নর্মাল সাবান দিয়ে আমরা 20 থেকে 30 সেকেন্ড হাতটা ধোবো, মিনিমাম 20 সেকেন্ডস টু 30 সেকেন্ডস, অপটিমাম 25 সেকেন্ডস হাতটা ভালো করে ধোবো এবং প্রত্যেকটা আঙ্গুলের কাজে ভালো করে ধোবো এবং তারপরে হাতটা রানিং ট্যাপ ওয়াটারে আরো 30 সেকেন্ড মতো ধোবো, যেন রেমনেন্ট না থাকে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পেটে যাওয়ার চান্সেস কম। অতএব আমি বলবো আপনি অন্য সময় স্যানিটাইজার ব্যবহার করুন, কিন্তু আপনি যখন খাচ্ছেন তার আগে চেষ্টা করুন, কারণ বলছি সময় হয়তো বাইরে খেতে হচ্ছে, সবসময় সাবান পাওয়া পসিবল হচ্ছে না। আমি সেক্ষেত্রে বলবো লিকুইড সোপ পকেটে ছোট্ট কন্টেনারে ক্যারি করুন, যেন আপনি সোপটা খাওয়ার আগে সোপ দিয়ে হাত ধুতে পারেন। সেই সময় আপনি অ্যালকোহল ব্যবহার করবেন না, কারণ খাবার সঙ্গে কিন্তু অ্যালকোহলটা পেটে যাবে। স্পেশালি আমরা হাত দিয়ে যখন ভাত মেখে খাই কিছু হলেও অ্যালকোহল যাবে, এবং এই অ্যালকোহল যেটা দেওয়া আছে এইটা স্যানিটাইজেশনটা কিন্তু ফুড গ্রেড বা ইনটেক গ্রেড নয়। অতএব এটা অল্প অল্প পেটে গেলেও ভালো হবে না। সেক্ষেত্রে আমি বলবো খাওয়ার আগে অ্যাটলিস্ট মেজর মিলের আগে যখন আমাদের সমস্ত হাতটা লাগে সেক্ষেত্রে সাবান ব্যবহার করুন। আর হ্যাঁ, এটা ঠিক কথাই যে বারবার স্যানিটাইজার ব্যবহার করলে খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের একটু মেনে নিতে হবে। স্যানিটাইজার কম ব্যবহার করবো ভেবে করোনা হওয়াটা বোধহয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয় বলেই আমার মনে হয়। এবার যেটা বলা, মাল্টি সেন্টার ট্রায়াল আমাদের প্রুভ করেছে ওরাল হাইজিন যদি খারাপ থাকে, যাদের পেরোডন্টাইটিস আছে, জিঞ্জিভাইটিস আছে এবং মুখে ইনফেকশন অলরেডি আছে, তাদের কিন্তু করোনা অ্যাগ্রাভেটেড হওয়ার চান্সেস অনেক বেশি। কারণ দুটো কারণ, এক নম্বর হচ্ছে তাদের বডিতে অলরেডি সাইটোকাইন লেভেল বেশি বিকজ অফ সাইট অফ ইনফেকশন। আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের বলা হয় বডিতে কোথাও ফোড়া হলে সুগার বেড়ে যায়, কারণ কি বডিতে সাইটোকাইন লেভেলটা বেড়ে যায়। সেম ওরাল ক্যাভিটিতে এত বড় একটা নিশ, এখানে যদি ইনফেকশনের রুট থাকে, বডিতে অলরেডি সাইটোকাইন লেভেল হাই হয়ে বসে থাকে, স্পেশালি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, এখন ইন্টারলিউকিন 6ও টেস্ট করানো হচ্ছে। এইগুলো খুব ক্রিটিক্যাল সাইটোকাইনস, যেগুলো ভাইরাল নিউমোনিয়াতে খুব হাই হয়ে যায়। সেক্ষেত্রে অলরেডি যদি লেভেলটা হাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা একটা খারাপ হওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়। অতএব ওরাল হাইজিন মেনটেন্সটা কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যদি আপনার এই মুহূর্তে হয়তো আপনি দাঁতের ডাক্তারের কাছে যেতে পারছেন না, সেক্ষেত্রেও আমি বলবো দিনে 2বার দাঁত মাজা, এবং প্রথমেই যে দুটো বলেছি আরেকবার বলছি, ক্লোরহেক্সিডিন বা পভিডন আয়োডিন মাউথ ওয়াশ, এটা দিনে 2বার করে 1% বা 2% পভিডন আয়োডিন, 0.12% বা 0.20% ক্লোরহেক্সিডিন, অ্যাটলিস্ট যতদিন না এই প্যান্ডেমিক চলে যাচ্ছে দিনে 2বার করে ব্যবহার করুন। এবার ক্লোরহেক্সিডিন সম্পর্কে একটাই কথা বলার, যদি প্যান্ডেমিকটা আরো 4 মাস থাকতেই পারে, আমরা জানি না কোন দিকে যাচ্ছে, ক্লোরহেক্সিডিন এতদিন আপনি লং টার্ম ব্যবহার করতে পারবেন না, এই কনসেন্ট্রেশন দাঁত কালো হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো ক্লোরহেক্সিডিনকে ডাইলিউট করুন বা পভিডন আয়োডিন 1% ইউজ করুন লং টার্মের জন্য। কারণ 0.2% ক্লোরহেক্সিডিন আপনি 3 সপ্তাহের বেশি ব্যবহার করতে পারবেন না, দাঁত কালো হয়ে যাবে, তাতে ক্যালকুলাস বা টার্টার জমা হবে। করতে হলো আপনাকে ডাইলিউট করতে হবে। আনফরচুনেটলি ডাইলিউটেড ক্লোরহেক্সিডিন ভালো অ্যান্টিভাইরাল এফেক্ট দেয় না। সেই জন্য আমি বলবো আপনাকে যদি লং টার্ম ইউজ করতে হয় তাহলে পভিডন আয়োডিন চুজ করুন। বাজারে অনেক পভিডন আয়োডিন আছে, সবচেয়ে কমন যেটা পাওয়া যায় সবাই জানি আমরা বিটাডিন, সেটাকে ইউজ করুন 2% বা সেটাকে ডাইলিউট করে 1%। লং টার্মে আপনি ইউজ করতে পারবেন। আপনি লং টার্মে 12 থেকে 16 সপ্তাহ ডাক্তারের কনসেন্ট ছাড়াই ব্যবহার করতে পারবেন। একটাই কথা, যখন ব্রাশ করবেন তার 8 ঘন্টা আগে বা 8 ঘন্টা পরে নয়, কারণ এগুলো সব ক্যাটায়নিক, টুথপেস্টে অ্যানায়ন থাকে, তাহলে ক্যাটায়নিক এফেক্ট নিউট্রালাইজেশন হলে ফুল এফেক্ট অফ ক্লোরহেক্সিডিন বা পভিডন পাবেন না। একদম। ঠিক এই জায়গা থেকে শ্রেয়সী আপনার কাছে আসতে চাইবো যে আমরা জানি ইমিউনিটি একটা সোনার পাথর বাটি, কিন্তু সেই জায়গা থেকেও মানে মোটামুটি একটা তো আপনাদের গাইডেন্স থাকে যে কি খাওয়া উচিত। অন্তত আমরা বলবো না যে ওটা খেলে কারোর করোনা হবে না বা কোভিড হবে না, কিন্তু তাও সুস্থ থাকার জন্য কি খাওয়া উচিত?
সুস্থ থাকার সাথে আমি ডেফিনেটলি জিস্টে তো বলবোই কি খাওয়া উচিত, তার সাথেও যেটা আমরা ডায়েটারি হ্যাবিটের সাথেও কিন্তু আমরা লাইফস্টাইল কারেকশনেও ভীষণ ভাবে এমফাসাইজ করছি। সো ডায়েটে যেগুলো রাখা উচিত, যেটা আমি যদি শর্টে বলি, আহ আমাদের একটা ব্যালেন্স ডায়েট রাখাটা ভীষণ দরকার, যেখানে মডারেট মানে যতটা পরিমাণ আমাদের কার্বোহাইড্রেট একটু আমরা হায়ার দিকে রাখি, কিন্তু সেটাও কিন্তু আবার ডিপেন্ড করছে যে কোভিড সিচুয়েশনের ওপর, মানে যাদের অলরেডি ধরুন যারা ওভারওয়েট, হ্যাঁ, আমি পোস্ট কোভিড বা ডিউরিং কোভিডই বলছি, যদি যারা ওভারওয়েট হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমি আবার বেশি ওজনটা ওখানে আমার মাথায় রাখতে হবে যে আমার প্যারামিটার্স গুলো, যা যা প্যারামিটার্স আছে সেগুলো যাতে নর্মাল থাকে। মানে বেশি খাও যে কনসেপ্টটা, বেশি খাও মানে বেশি ওজন গেইন কর, মানে বেশি ওয়েট গেইন করো, যার ফলে কি হচ্ছে আমাদের প্যারামিটার্স গুলো কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা নর্মাল প্রোটিন ফাংশনিং এর জন্য কিন্তু মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট দরকার, কারণ কি কার্বোহাইড্রেট না থাকলে কিন্তু প্রোটিন কাজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে যারা ওভারওয়েট তাদের ক্ষেত্রে আমি বলবো যে 25% যদি কার্বোহাইড্রেট রাখা যেতে পারে, রিমেনিংটা আমরা প্রোটিন আর ফ্যাট দিয়ে যদি কভার করতে পারি তাহলে ভালো। আর যাদের নর্মাল ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে আবারও বডি ওয়েট অনুযায়ী সেটা আমরা কতটা কার্বোহাইড্রেট দেবো। তাও আমরা বলি যে 60 to 70% অফ দ্য টোটাল ক্যালোরি শুড কাম ফ্রম কার্বোহাইড্রেট, কারণ কি সেখান থেকেই আমরা ম্যাক্সিমাম এনার্জিটা ডিরাইভ করছি। প্রোটিন যেটা বলবো যে একটা ব্যালেন্স প্রোটিন, মানে 1 গ্রাম/কেজি বডি ওয়েট হিসেবে আমি যদি ক্যালকুলেট করি সেই হিসেবে, যেখানে আমরা ননভেজ আইটেমস এর মধ্যে মাছ, মাংস, ডিম এগুলো তো রাখতেই পারি। আর যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল বা সয়াবিন বা যেগুলো ডাল প্রোডাক্টস, ডাল, সয়াবিন, পনির, রাজমা, এই ধরনের ভেজিটেরিয়ান অপশনস আমরা ডায়েটে রাখতে পারি। আচ্ছা, ফ্যাটের দিক দিয়ে যদি বলি, অফকোর্স যেগুলো হেলদি ফ্যাট অপশনস, যেগুলোতে আমাদের ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 সেগুলোর কম্বিনেশন ভীষণ ভালো থাকে, যেমন এখন বেরিয়েছে বিভিন্ন ধরনের যেগুলো আমরা রান্নার কুকিং অয়েল যেটা ব্যবহার করছি সেটা তো আছেই। দ্বিতীয়ত তার সাথে আমি একটু এক্সট্রা অ্যাডেড বলছি, যদি অ্যাভেল করতে পারা যায়, এখন বাজারে ভীষণ ট্রেন্ড বেরিয়েছে বিভিন্ন ধরনের নাটস অ্যান্ড অয়েল সিডস এর ওপর। নাটস বলতে ধরুন যেগুলো হেলদি ফ্যাটস যেগুলো থাকে, আমন্ডস, ওয়ালনাটস, দোজ আর ভেরি গুড অপশনস। তাছাড়া অয়েল সিডস এর মধ্যে এখন ফ্ল্যাক্স সিডস, শিয়া সিডস, পামকিন সিডস, যদি এগুলো এত কিছু কস্টলি যদি না অ্যাভেল করাও যায়, এখন ইজিলি অ্যাভেলেবেল আমি তো বলবো যে এই যে তরমুজ বা পামকিন, এগুলো তো আমরা বাড়িতে সবজি বা ফল হিসেবে আনছি। তো তরমুজ যখন খাচ্ছি, তরমুজটা খেয়ে আমি সিডস গুলো ফেলে দেব না, আমি সিডস গুলোকেও যদি ইনটেক করতে পারি, সেটা গুঁড়ো ফর্মে হোক বা চিবিয়ে ফর্মে হোক, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সেলিনিয়াম, এই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস গুলো কিন্তু সেই বীজেও থাকে। তো সেগুলোকেও কিন্তু আমরা ন্যাচারালি ডায়েটে ইনকর্পোরেট করতে পারি। তাছাড়া একটা মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেল যে ট্যাবলেটস, এখন তো ডেফিনেটলি কোভিড সিচুয়েশন বা পোস্ট কোভিড সিচুয়েশনে যেহেতু আমরা প্রপারলি একটা ব্যালেন্স ডায়েট এই সময় নিতে পারছি না, যেহেতু আমি আর মানে অন মানে ল্যাক অফ অ্যাপেটাইট, তো সেই জন্য ডক্টরের কনসালটেশন অফকোর্স নিয়ে মাল্টিভিটামিন ট্যাবলেট বা সি আমরা সেগুলো নিচ্ছি। বাট যদি প্রি কোভিড মানে ইমিউনিটি বাড়ানোর জন্য যদি আমরা আগে থেকেই সেই ডায়েটে যেগুলো আমাদের ইমিউনিটি বুস্টিং এজেন্টস, যেমন ভিটামিন সি রিচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সেগুলো যদি আগে থেকে আমরা ডায়েটে ইনকর্পোরেট করতে পারি সেইভাবে, তাহলে ভালো। তার সাথে ভীষণভাবে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হাইড্রেশন। হাইড্রেশন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ আমরা বলছি, এখন আমরা নর্মাল যে গাইডলাইন দিই যে 2 থেকে 2.5 লিটার জল তো মিনিমাম দরকার, এখন কিন্তু শুধু জলের ওপর আমরা কনসেন্ট্রেট করছি না, এখন মেইনলি আমরা কনসেন্ট্রেট করছি লিকুইড ডায়েটস এর ওপর। সেটা কিন্তু এখন বেস্ট, মানে সলিড ফুড তুমি যতটা পারছো ইজ গুড, বাট নিজের মানে টু কিপ ইয়োর সেলফ ওয়েল হাইড্রেটেড, সেটার জন্য কিন্তু এখন আমরা ফ্লুইডসও নিতে বলছি, যেটার জন্য এখন পরিমাণ আমি একটু বাড়াতে বলি, যে সে 3.5 to 4 লিটার যদি করা যেতে পারে, সেখানে তুমি ডিভাইড করে নাও যে 2.5 to 3 লিটার আমি জল খেলাম, আর রিমেনিং যে আমার 1 লিটার সেটা আমি বিভিন্ন ফ্লুইডস মানে সুপের মাধ্যমে বা এই যে বাটার মিল্ক ফর্মে আমি দইয়ের ঘোল খাচ্ছি, বা এই ফর্মে আমার রিমেনিং ফ্লুইডসটা কভার আপ করবে।
সো আর আরেকটা কথা বলবো, যেহেতু মাল্টিভিটামিন আর মিনারেলস নিয়ে কথাটা উঠলো, লোকের কিন্তু এখন একটা ব্যাপার আছে যে আমাকে তো এখন ইমিউনিটি স্ট্রং করতে হবে, ওই একটা ভিটামিন সি পপ আপ করে নিলাম, বা একটা ভিটামিন ডি খেয়ে নিলাম, বা যে কোনো এখন মানে ডক্টরের পরামর্শ ছাড়াই কিন্তু তারা নিজেদের মতো কিন্তু এখন করছে। কিন্তু সেটা আমি বলে রাখি, মাল্টিভিটামিনস বা মিনারেলস এগুলো কিন্তু আমরা জানি যে এগুলো কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস। সো মাইক্রো নিউট্রিয়েন্টস মানে কিন্তু এগুলো আমাদের মাইক্রো ফর্মেই নেওয়াটা দরকার, নট ইন ম্যাক্রো ফর্ম। ম্যাক্রো ফর্মে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি। আর ভিটামিনস মিনারেলস কিপিং ইন মাইন্ড যে হ্যাঁ কতটা নেওয়া দরকার, সেটা অফকোর্স একজন কনসালটেন্টের সাথে মানে আলোচনা করে সেইভাবে তার এক্সট্রা যে সাপ্লিমেন্ট হিসেবে মানে বিসাইডস ফুড তারা যতটা সাপ্লিমেন্ট হিসেবে দরকার আমার মনে হয় সেটা কনসাল্ট করে নিলে বেটার হয়। একদম। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আমি একটা কথা শুধু বলবো নীলাদ্রি, আদিত্য লাহিড়ী জিজ্ঞেস করেছেন যে লিস্টারিন কি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, লিস্টারিন সম্পর্কে যেটা বলার, যে লিস্টারিন হচ্ছে একটা ফেনোলিক কম্পাউন্ড বা এসেনশিয়াল অয়েল, তাতে ইউক্যালিপটল থাকে, মিথাইল স্যালিসাইলিক থাকে। এটা অ্যান্টি প্লাক এবং অ্যান্টি গিঞ্জিভাইটিস এজেন্ট হিসেবে ইউজ হয়, কিন্তু লিস্টারিনের কিন্তু অ্যান্টিভাইরাল হিসেবে খুব একটা কোনো এফেক্টিভিটি কোনো স্টাডি আমার কাছে নেই, যেহেতু আমার কাছে এভিডেন্স বেস নেই, বারবার বলছি, সেজন্য আমার পক্ষে বলা মুশকিল। লিস্টারিন অ্যাজ মাউথ ওয়াশ খুব ভালো, কিন্তু করোনা ভাইরাসের এগেনস্টে এই 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 ভাইরাসটার এগেনস্টে কতটা এফেক্টিভ সেটা নিয়ে লিস্টারিনের উপরে কোনো স্টাডি নেই, গ্লোবালি কোনো স্টাডি নেই যেটা এভিডেন্স থেকে আমি বলতে পারি। আর কিউকাম্বার আর মিন্ট লিফ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এটা নিয়ে যদি শ্রেয়সী কিছু বলতে পারে, আমার আইডিয়া নেই এটা। আচ্ছা, কিউকাম্বার আর মিন্ট লিভস এটা আবার আমি একদম প্রথমে যেটা বলেছিলাম যে ডিটক্সিফিকেশন ড্রিঙ্ক, সো আবার সেই দিকে চলে যাচ্ছে। কেন কি ডিটক্সিফিকেশন ড্রিঙ্ক বা যে ইনফিউজড যে ওয়াটার, সেগুলো আমরা বিভিন্ন ভাবে আমাদের মতো করে বানাতেই পারি। মানে সেখানে আমরা কিউকাম্বারও দিতে পারি, মিন্ট দিতে পারি, পুদিনা লিভস দিতে পারি, একটু লেবু অ্যাড করতে পারি। সো এটা যে মানে খুব যে হ্যাঁ এটা খেলেই আমার খুব বেনিফিশিয়াল তা নয়। সিম্পল, এখন হাতের সামনে কিচ্ছু না পেলে ডিটক্সিফিকেশনের জন্য একটু উষ্ণ গরম জলই খাও, তাতেও কিন্তু তোমার শরীরের ভেতর থেকে সব ফ্লাক্স মানে টক্সিনস গুলো ফ্লাশ আউট হবে ভায়া ইউরিন ভায়া স্টুল। সো আর হ্যাঁ যে অফকোর্স কিউকাম্বার মিন্ট এগুলো যেহেতু খুব রিফ্রেশিং, তার জন্য এক্সট্রা অ্যাডেড পারপাসে তুমি নিতে চাইলে নিতেই পারো, তাতে কোনো অসুবিধা। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরেকবার ধন্যবাদ জানাই ডাক্তার হিমাদ্রি চক্রবর্তী, শ্রেয়সী ভৌমিককে। আপনাদের আলোচনা আমাদের দর্শকদের ঋদ্ধ করলো। আবারও কোনোদিন কোনো আলোচনায় আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। সংবাদ সমকাল। শুভরাত্রি।